সো যার কারণে বৃহত্তর স্বার্থে আমরা ব্যাপারটাকে দেখব। তো গতদিনে আমি টেন্সের একটা বাংলা যেভাবে বাংলাদেশে পড়ানো হয় সেই বিষয়। ঠিক আছে, এখন ক্লাস শুরু হচ্ছে। আপনারা কোনো ধরনের অযাচিত মেসেজ বা টেক্সট পাঠাবেন না। আর তানভীরকে বলে থাকলো যে কেউ যদি কোনো ধরনের অযাচিত মেসেজ পাঠায় তাকে যেন রিমুভ করে দেয়, কারণ প্রত্যেকের কাছে যাবে। গতদিন আমরা এটা ফেস করেছি, অনেকেই অবজেকশন দিয়েছে। So যার কারণে বৃহত্তর স্বার্থে আমরা ব্যাপারটাকে দেখব। তো গতদিনে আমি টেন্সের একটা বাংলা যেভাবে বাংলাদেশে পড়ানো হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, যে টেন্সের ভেতরে পুরো ব্যাপারগুলো কিভাবে ওয়ার্কআউট করে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কন্টেক্সচুয়ালি ইংরেজিতে টেন্স কিভাবে কাজ করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন কোনো গ্রামার বই পড়ি সেই গ্রামার বইয়ে একটা করে এক্সাম্পল দেওয়া থাকে, একটা মানে কি একটা লাইন এক্সাম্পল দেওয়া থাকে। কিন্তু যে কোনো ভাষায় কিন্তু কোনো সিঙ্গেল লাইন বলে কিছু নাই। মানে আমরা যখন কথা বলি সেই কথার আগে একটা কথা থাকে এবং কথার পরে একটা কথা থাকে। সো এটাকে বলে কনটেক্সট। সো ধরেন কোথাও লেখা থাকলো সামটাইমস, থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। এটা হচ্ছে ইউজুয়াল নর্মস, মানে সাধারণ নিয়ম আর কি। কিন্তু তার মানে এই না যে সামটাইমস কে পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করা যাবে না। যদি পুরা কনটেক্সটটা পাস্ট টেন্সের হয় তাহলে দেখেন মাঝে মধ্যে আমি তাকে দেখেছি। ঠিক আছে, মাঝে মধ্যে আমি তাকে দেখতাম। সো সবাই ইউজ টু ব্যবহার করবে, কেউ উড ব্যবহার করবে। কিন্তু অতীতের কোনো ঘটনা যদি আমরা পুনঃ পুনঃবার ঘটে সেটাও পাস্ট সিম্পল দিয়েও প্রকাশ করা সম্ভব। অর্থাৎ এইটুকু মনে রাখতে হবে, গ্রামারে যে নিয়মগুলো আছে এইটা বলা যায় ভাষার মাত্র 10%। এটা একটা ভাষা শেখার মাধ্যম হতে পারে। আর ভাষার কিছু ভুল এখানে আমরা যাতে অ্যাভয়েড করতে পারি সেই কারণে গ্রামারটা তৈরি হয়েছে। কাইন্ড অফ কমন মিস্টেক্স ইন ইংলিশ বা কমন মিস্টেক্স ইন এ ল্যাঙ্গুয়েজ, এইগুলো আইডেন্টিফাই করার জন্য মূলত গ্রামারটা কাজ করে। বাট ভাষার গ্রামার গুলো কিন্তু 10% অফ দ্য ল্যাঙ্গুয়েজও কভার করতে পারে না। সো এই বইয়েই যা লেখা থাকবে, সেটাই যা লেখা থাকবে, এটাই পৃথিবীর এন্ড। ভাষার ক্ষেত্রে এন্ড বলে কিছুই নাই। তো এইটুকু আপনার মনে রাখতে হবে যে কন্টেকচুয়ালি ব্যাপারগুলো না ডিল করতে পারলে আপনি আসলে গ্রামার কখনোই শিখতে পারবেন না। হ্যাঁ, পরীক্ষায় আপনি নাম্বার পাবেন, কারণ পরীক্ষাটা হবে বাংলাদেশের। আর বাংলাদেশের পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে। আই মিন একই প্রশ্ন রিপিটেডলি হয়, যার কারণে আপনারা ইংরেজি পারেন বলে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তবিক জীবনে যারা বিভিন্ন ক্যাডারেও আছে তাদের ইংরেজি খুব একটা ভালো না। আহ, কয়েকজন আছে যে এক্সেপশনাল থাকবেই, কিন্তু অ্যাভারেজ আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন তাদের স্পিকিং লেভেল এন্ড আদার ল্যাঙ্গুয়েজ স্কিলস খুব একটা ভালো নয় বলে আমি যতদূর জানি। সো এর কারণটা হচ্ছে এইটাই, যে আমরা গ্রামারই খুবই ভালো, বাট ইন এ সেন্স আমরা স্ক্যাটার্ডলি গ্রামারটাকে চিন্তা করি, মনে হয় এটা কোনো ভাষার বাইরের একটা বিষয়, ল্যাবের একটা বিষয়। ভাষা কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষার বিষয় নয়, গ্রামারটাও ল্যাবরেটরি বিষয় নয়, এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার এবং একটা মানসিক সায়েন্স বলা যায়, এটা মেন্টাল সায়েন্সের ব্যাপার। এটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে এমন সায়েন্স না আসলে লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, সায়েন্স মানেই যে সবকিছু একেবারে ফিজিক্যালি আসবে এরকম না। তো লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ওকে, এই জন্য এটাকে বলে আমরা এডুকেশন সাইকোলজির অন্তর্গত বলা যেতে পারে। সো প্রথমে বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বাংলা রূপতে এখানে দেয়া আছে এবং ইংরেজিতে আইডেন্টিফাই করার কিছু ইন্ডিকেটর দেয়া আছে। এটাকে টাইম ইন্ডিকেটর বলেছি আমি। টাইম ইন্ডিকেটর মানে হচ্ছে যে ওই ফিউচার টাইমটাকে বুঝাবে, বুঝানোর নিয়ম আর কি। গতদিন আমি বলেছি যে এই সময়গুলোর প্রভাবে আসলে ভার্বের রূপটা পরিবর্তিত হয়। সো এই শব্দগুলোর প্রভাবে ভার্বের রূপটা প্রেজেন্ট সিম্পল টেন্সে পরিবর্তিত হতে পারে। হতে পারে বলেছি, কিন্তু হবে এরকম বলি নাই। ঠিক আছে, আরো একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আহ ভাষাতে হয় বলে কোনো, মানে করা যায় বলে কোনো বিষয় নাই। ধরেন আমি একটা রুল বললাম যে এটা দিয়ে এরকম হয়, এটাই নিয়ম। কিন্তু আপনার এরকম প্রশ্ন হতে পারে, স্যার তাহলে ওটা কি করা যাবে না? প্রশ্নটা হচ্ছে যে ভাষার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ধরেন ইংরেজরা কিভাবে ভাষা ব্যবহার করে সেইটাই হচ্ছে গ্রামার গুলো তুলে নিয়ে আসে। ঠিক আছে, সো আপনি ধরেন ভাষার বা গ্রামার দিয়ে একটা বাক্য বানালেন, সেই বাক্য ইংরেজরা স্বয়ং ব্যবহারই করে না, তাহলে এই বাক্যটা আসলে কি? গ্রামারই করা যায় কিন্তু বাক্য আসলে ব্যবহৃত হয় না। সো ভাষার ক্ষেত্রে প্রশ্নটা হবে যে এইভাবে করা হয় কিনা। ঠিক আছে, ধরেন একটা নিয়ম আপনার মনে হচ্ছে যে এইটা দিয়ে ওটাও করা যেত, কিন্তু আপনি প্রশ্নটা করবেন যে এটা ইংরেজিতে ব্যবহার হয় কিনা, মানে ইংরেজি যারা ব্যবহার করে তারা ব্যবহার করে কিনা। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর মতো না যে এটা দিয়ে এইভাবে সলিউশন করা যাবে।
যাওয়াটা প্রশ্ন না, এখানে ব্যবহার করা হয় কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আই মিন কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে বারবার, যখনই একটা গ্রামাটিক্যাল রুল শিখবেন মনে রাখবেন যে এটা কিভাবে ইংরেজরা ব্যবহার করে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা সব জায়গায় ব্যবহার করা যায় কিনা এটা কোশ্চেন না, কারণ ব্যবহার করা গেলেও ওটা আসলে ইংরেজরা ব্যবহার করে না। তো আমাদের কি করার আছে? আমি বলেছি 20% অনলি কভার করবে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ভার্ব অফ পারসেপশন নামে পরিচিত। শুধুমাত্র পারসেপশন তা নয়, ভার্ব অফ পারসেপশন বলতে যে ভার্বগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, এগুলো তো চিনেন, আমাদের পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টা আমাদের? পাঁচটা, হ্যাঁ। এবং আমাদের আরো একটা ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়র নাম কি? ষষ্ঠ ইন্দ্রিয়। আমাদের যে ছয়টা ইন্দ্রিয় রয়েছে এবং এই ইন্দ্রিয়গুলোর যে অনুভব রয়েছে, আমাদের কিন্তু আরো একটা ইন্দ্রিয় রয়েছে, আমরা মন যেটাকে বলি, আমরা যেটাকে কনসাসনেস বলি, যেটাই বলেন, আমাদের সিক্স সেন্স, সেটাও আমাদের ইন্দ্রিয় বটে। সায়েন্টিফিক ইন্দ্রিয় নয়, কিন্তু ভাষা বিজ্ঞানের ইন্দ্রিয় বটে। তো এই ইন্দ্রিয়গুলো দ্বারা যে কাজগুলো সাধিত হয়, সেই কাজগুলো তাদের সাধারণ অর্থে, কি বলেছি, তাদের সাধারণ অর্থ যদি বজায় রাখে, তাহলে এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না, কন্টিনিউয়াস সেন্সে ব্যবহার করা হয় না। আই মিন তারা কন্টিনিউয়াস সেন্স প্রকাশ করে, বাংলাতেও প্রকাশ করে, কিন্তু ইংরেজিতে তারা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। কোন অর্থে? সাধারণ যে অর্থ রয়েছে, মানে প্রথম যে অর্থটা ডিকশনারিতে দেয়, এটা হচ্ছে জেনারেল মিনিং, যে অর্থে ওই শব্দটা প্রয়োগ করা হয়। অর্থের পরিবর্তন ঘটালে, অর্থাৎ অর্থটা যদি মেটাফরিক্যালি ব্যবহার করা হয়, যেমন সি মানে কি? দেখা। এবং সি মানে যদি ভিজিট করা হয়, দেখা করা হয়, দেখা আর দেখা করা এক না কিন্তু, মানে সি মানে যদি মিট হয়, তাহলে কিন্তু অর্থটা সাধারণ অর্থ নয়, এটা বিশেষ অর্থ, স্পেশাল ইউজেস। তাহলে ইংরেজিতে এই যে ভার্বগুলো রয়েছে, ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে ভার্ব রয়েছে বা ষষ্ঠ ইন্দ্রিয়ের যে ভার্ব রয়েছে, এই ভার্বগুলো নর্মালি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। বাংলাতে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজিতে ব্যবহার করার সময় এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট, এরকমই। বা ফিউচার কন্টিনিউয়াস হলে ফিউচার সিম্পল। আর ক্লিয়ার? সো লুক এট দিস। ভার্বটা হচ্ছে নো। নো মানে জানা। ধরুন আমি উত্তরটা জানি, আপনি যদি হিসেব করেন তাহলে আমি উত্তরটা কোন সময়ে জানি, মানে এখন কি আমি উত্তর জানছি না? বাংলাতে আপনি ভালো করে ভেবে দেখেন, এটা আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আমি উত্তরটা জানি। হিসেব করে দেখেন, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আপনার ব্রেন খাটালেই বুঝতে পারবেন, মানে আমি জানি মানে এখনই জানছি, মানে এখন আমার ব্রেনের মধ্যে এটা আছে, মানে ইটস এ কন্টিনিউয়াল প্রসেস। আপনি যদি ভুলে যেতেন তাহলে কন্টিনিউয়াস হতো না, রাইট? আমি তোমাকে বিশ্বাস করছি, মানে আমি তোমাকে বিশ্বাস করি, দুটো একই জিনিস, মানে এখনো করছি, মানে ইটস এ কন্টিনিউয়াল প্রসেস। বাট দেখে মনে হবে এটা সিম্পল টেন্স, বাংলাতেও সিম্পল টেন্স মনে হবে। তো ইংরেজিতে যে ভার্বগুলো রয়েছে, ভার্ব অফ পারসেপশনের, পারসেপশনের মধ্যে কিন্তু সিক্স সেন্স রয়েছে, তাই না? ভালোবাসা কোথা থেকে আসে? অন্তর থেকে। বিলিভ, এটাও সেই বিবেকের বিষয়, মানে আই মিন কনসিয়াসনেসের বিষয়। নলেজ, জ্ঞান কোথায় থাকে? সেম। তো এই ভার্বগুলো কখনোই কিসে ব্যবহৃত হয় না? সাধারণ অর্থে কন্টিনিউয়াসে ব্যবহার হয় না। এদেরকে লেখার সময় আপনাকে কিসে লিখতে হবে? সিম্পলে লিখতে হবে। যেমন আমি আমি একটি পাখি দেখছি, আমি 1 ঘন্টা ধরে একটি পাখি দেখছি বা পাখিটাকে দেখছি, এর ইংরেজি কি হবে? জাস্ট ইমাজিন করেন, খুব ইজি ইংলিশ। দেখি আপনার ইংরেজি কত ভালো পারেন, এটা অনুবাদ করে দেখেন, একদম খুব সহজ বাংলা। আমি 1 ঘন্টা ধরে পাখিটাকে দেখছি,
হয় নাই। আমি বলেছি যে যেটা কন্টিনিউয়াস তার আগেরটাই লিখতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে কিসে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্টে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় প্রেজেন্ট সিম্পলে, মানে আগেরটাই লিখতে হবে। ঠিক আছে, যেটা থাকবে তার আগের টেন্সটা, যে কন্টিনিউয়াস তার আগেরটাই লিখতে হবে। ক্লিয়ার? আই হ্যাভ সিন আ বার্ড, আই হ্যাভ সিন দ্য বার্ড ফর অ্যান আওয়ার। দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পরীক্ষায় এরকমই মানকা চিপাই দিয়ে দিবে। হ্যাঁ, খুবই ইজি লাগতেছে ব্যাপারটা, কিন্তু ইজি না। আই হ্যাভ বিন ওয়াচিং। ওকে, সো দেখেন, উদাহরণ দেখেন, আমি একটি এরোপ্লেন দেখতেছি, আমি একটা এরোপ্লেন দেখতে পাচ্ছি বা দেখছি। সো দেখেন, আমি একটা এরোপ্লেন দেখতেছি, এটা কোন টেন্স? আর একটু ইজি করে আসি, একটু নিচে যাই, তাহলে ব্যাপারটা ইজি হবে। বাংলা ক্রিয়ার সাথে যদি তেসি, তেসো, তেসেন, চয় সয়কা, চয় সয় এন, চয় স, স থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আনফরচুনেটলি আপনাদেরকে শীটটা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ভদ্রলোক শীটটা পড়েই দেখে নাই। দেখলে তো উত্তর এমনিতেই পারতো। তো বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন, চয় সয়কার ইত্যাদি থাকে, তাহলে সেটা সাধারণত, মানে ইন এ জেনারেল সেন্স, এটা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স হয়। মানে জেনারেল সেন্সে আর কি, সাধারণ, একেবারে সাধারণ অর্থে, খুবই মোটা দাগে আর কি। তাহলে আমি একটা পাখি দেখছি, শেষে কি আছে? বা দেখতেছি, যেটাই বলেন। দেখেন, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বলেছি ভার্বটা যদি সি হয়, তাহলে যে কন্টিনিউয়াস হবে তার আগেরটা লিখতে হবে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? তে সি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগের টেন্স কোনটা? প্রেজেন্ট সিম্পল। অনেকে শুধু ইয়া বলবে প্রেজেন্ট, এই একটা পাওয়া গেছে। প্রেজেন্ট বলে কোনো টেন্স নাই রে ভাই। আইডেন্টিফাই করতে হবে, প্রেজেন্ট হচ্ছে একটা ক্যাটাগরি, এর অ্যাসপেক্ট হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো অত জটিলে না গিয়ে ডিরেক্ট বলতে হবে প্রেজেন্ট সিম্পল। দেয়ার ইজ নাথিং কল সিম্পল। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, শুধু সিম্পল বললে পাস্ট সিম্পল হতে পারে। সো আই সি অ্যান অ্যারোপ্লেন, তাহলে আমি একটা অ্যারোপ্লেন দেখছি। কিন্তু বাংলাতে ভার্বটাকে আমরা কন্টিনিউয়াস করতে পারলেও ইংরেজরা ওইভাবে ব্যবহার করে না। আমি আবারও বলেছি, করা যায়, এটা চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, কিভাবে ইংরেজরা ব্যবহার করে, সেটাই আমাদের আলোচ্য বিষয়। কারণ আপনি আমি যে ইংরেজি ভাষা পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি ইংরেজি সাহিত্য লেখেন তাহলে আপনি ইংরেজি পরিবর্তন করতে পারবেন, আপনার সাহিত্য যদি তারা অ্যাকসেপ্ট করে আর কি। ইফ ইউ ক্যান বি মাইকেল মধুসূদন দত্ত, সালমান রুশদি, সেটা হতেই পারেন, আপনাদের মধ্যে প্রতিভা অনেকেরই আছে। তখন আসলে চেঞ্জ করতে পারবেন, বাট নাও আমি একটি সুন্দর পাখি দেখছি। দেখেন সি, আবারও পাখি দেখছি, তাহলে এটা সি ভার্বটাকে আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবো না। কোন অর্থে? দেখা অর্থে, সাধারণ অর্থে। আমি তার নারী দেখছি, দেখেন ফিল ভার্বটা দেয়া আছে। ফিল কিভাবে করতে হয় বলেন? হ্যাঁ, অনুভব। সো আমাদের ইন্দ্রিয়ের ভার্ব, সে অনুভব অনেকভাবে করে যেতে পারে, স্পর্শের মাধ্যমে, টাচের মাধ্যমে হতে পারে, ইমাজিনেশনের মাধ্যমে হতে পারে, বাট এটা সিক্স সেন্সারি ব্যাপার। সো আই সি এন আইস বার্ড। কিছুই বুঝি নাই সাকিব আহমেদ, আমি কিছুই বুঝি নাই। বলেছি যে যে টেন্স হবে তার আগেরটা। হ্যাঁ, আমি যদি বলি এখন আমি 1 ঘন্টা ধরে একটি সুন্দর পাখি দেখছি, তাহলে 1 ঘন্টা ধরে এই কথা কোথায় থাকে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, রাইট? তার মানে আপনি কন্টিনিউয়াসটা বাদ দিতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কেটে দেন, তাহলে কি থাকে? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে তার আগের টেন্সটা লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টে লেখা যাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা যাবে না। এটা হচ্ছে গ্রামারের নিয়ম। আচ্ছা, আমার খুব শীত লাগছে, ফিল, ফিল ভার্বটা কন্টিনিউয়াস হবে না, ওয়ান ভার্বটা। সো দেখেন, আমি কি বলতেছি, তুমি বুঝতেছো? আমি কিন্তু বাংলা শব্দ ব্যবহার করছি, আই মিন ডায়ালেক্ট। সো আমরা প্রচুর ডায়ালেক্ট ব্যবহার করি, প্রমিত বাংলা খুব কম লোকই আমরা ব্যবহার করতে পারি।
যে যত বেশি শিক্ষিত হোক না কেন, প্রমিততে ঝামেলা আছে। বাংলা প্রমিত খুব কম লোকই বলতে পারে। আপনার কয়জন পারেন আমি জানি না, বাট প্রমিত বলা সবসময় খুব ডিফিকাল্ট। সো এই জন্য আমি একটু ডায়ালেকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। আমি কি বলতেছি তুমি বুঝতেছো, টু মেক ইট মোর ক্লিয়ার। সো দেখেন, আমি কি বলতেছি তুমি বুঝতেছো, মানে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অ্যাকর্ডিং টু দ্য রুল, রাইট? বাট আন্ডারস্ট্যান্ড ভার্বটা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝছি, আমি বুঝতেছি। জি স্যার, এটাই কারেক্ট, রাকিবুল হাসান। এবং এটাই নিয়ম। দেখেন, আন্নাকে এখন খুব একটা খুশি লাগতেছে না, তো সিম সিম ভার্বটাকে আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করি না, কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করেছি খুশি লাগতেছে না, মানে খুশি দেখাচ্ছে না। তো বাংলাতে কন্টিনিউয়াস হলেও এটা ইংরেজিতে কন্টিনিউয়াস হবে না। আমি বলেছি যে দুইটা ভাষার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স থাকবে, এবং সেই ডিফারেন্সটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তোমার সাথে এটি মানাচ্ছে না, দেখেন মানাচ্ছে না বা যাচ্ছে না, আমরা বলি না তোর সাথে এটা যায় না। ওই যে অনেকে স্যাকা খেয়ে দেখবেন বন্ধুরে ফোন দিয়ে রাতে কান্নাকাটি করে, রাত 3টার সময়, আমার কি হবে নাকি, এরকম করে কান্না টান্না করে। তো আমরা বলি না এটা তোর সাথে যায় না, তোর মতো ছেলের সাথে এটা মানায় না, বা মেয়ের সাথে, তুই দেখতে অনেক সুন্দর, আরো 10টা বয়ফ্রেন্ড ডিজার্ভ করো, এরকম অনেক পাম্পট্টি আমরা দেই। সো লাইক দ্যাট উই ইউজ দিস সেন্টেন্স, ইউ ডিজার্ভ বেটার। 3টা হয় কেন এটা নিয়ে মানুষের 12টার পরে ফ্রাস্ট্রেশন কাজ করে। হ্যাঁ, এই জন্য তারা কোর্সে ভর্তি হয়, ইংলিশ কোর্সে, আমি বলেছি প্রথম দিনে। সো তোমার সাথে এটি যাচ্ছে না বা মানাচ্ছে না। দেখেন, ফিট ভার্বটাকে আমরা নর্মালি কন্টিনিউয়াস সেন্সে ব্যবহার করি না, সো ইট ডাজন্ট ফিট ইউ। কিন্তু নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল? ইট ইজ নট ফিটিং উইথ ইউ, রাইট? বা ইট ইজ নট ফিটিং ইউ, যেটাই বলেন। এটুকু বোঝাতে পেরেছি? তাহলে এই তালিকাতে যে ভার্ব গুলো রয়েছে, সেগুলো নর্মালি আমরা কি করি না, নর্মালি, কিন্তু আমি বলেছি, বারবারই বলছি, দের ইজ এ নর্মাল সেন্স অ্যান্ড দের ইজ এ স্পেশাল কেস। সো আমরা যেমন বলি না, সাম অ্যানিমাল আর মোর ইকুয়াল দ্যান আদার্স। সো রাষ্ট্র সবার প্রতি সমান বিচার করে না, এটা পৃথিবীর কোথাও করে না। সো একজন কোটিপতি আর আপনি এক হবেন না, যতই গলা ফাটানা যাই করেন, সে প্রিভিলেজ পাবে। তার মানে স্পেশালিটি বলে সব জায়গায় একটা বিষয় রয়েছে, সে স্পেশাল প্রিভিলেজ পাবে, হ্যাঁ। সো থিঙ্ক, এবার বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস না করলে অসুবিধা হবে না। কি বলেছি? কোন কোন ক্ষেত্রে আমরা যদি কন্টিনিউয়াস না করি তাহলে অসুবিধা নাই। কিছু জায়গায় বলা আছে যে এইটাকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে, ঠিক আছে? কিছু জায়গায় বলা আছে এটাকে কি করা যাবে, কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে। কিছু, এই ব্যবহার করা যাবে মানে হচ্ছে যে ওটা সিম্পলেও লেখা যায়, কন্টিনিউয়াসেও লেখা যায়। আর ইউ ক্লিয়ার? যদি বলে এটা কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে, তার মানে হচ্ছে যে এটা তো নর্মাল নিয়মে হবেই, নর্মাল নিয়মটা হচ্ছে কন্টিনিউয়াস হবে না। বাট কিছু কিছু আছে যেগুলো কন্টিনিউয়াসেও ব্যবহার করা সম্ভব, যদি না করেন তাও অসুবিধা নাই, দ্যাটস দ্য থিং। তো বিলিভ থিঙ্ক ভার্বটাকে এরকম দুই ভাবে ডিল করা যায়। মানে আপনি চাইলে কন্টিনিউয়াস করতে পারবেন, আর না করলে তো অসুবিধাই নাই, নিয়মটা তো না করাই, তাই না? কিন্তু কিছু বইয়ে আপনি দেখবেন সেটা কন্টিনিউয়াসে ব্যবহার করা হচ্ছে, অথবা আপনি যদি মুভি দেখেন সেক্ষেত্রেও দেখবেন যে সেখানে কন্টিনিউয়াসে ব্যবহার করা হচ্ছে, যার কারণে আপনাকে গ্রামারটা জানতে হবে। সো বলা হচ্ছে যখন থিঙ্ক অর্থ বিলিভ বা বিশ্বাস করা, বিলিভ মানে কি, বিশ্বাস করা, অথবা মতামত দেয়া, মানে আমার মতে তোমার এটা করা উচিত, আই থিঙ্ক ইউ শুড ডু ইট, রাইট? সো এই যে থিঙ্ক, এই যে মতামত দেওয়ার থিঙ্ক, এই থিঙ্কটাকে আমরা কি করতে পারি, কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। মানে আপনি চাইলেও কন্টিনিউয়াস করতে পারবেন না, যদি করেন তাহলে ভুল হয়ে যাবে। যেমন আই এম থিঙ্কিং ইউ শুড গো দেয়ার, এরকম লেখা যাবে না। লিখলে কি হবে, পুরো বাক্যটাই ভুল হয়ে যাবে এবং গ্রামাটিক্যাল মিস্টেক্স এটা। দেখেন, আই থিঙ্ক ম্যারি ইজ কানাডিয়ান বাট আই এম নট শিওর, মানে আমার মতে ম্যারি হচ্ছে কানাডিয়ান, বাট আমার কাছে কোনো প্রুফ নাই, দিস ইজ মাই ওপিনিয়ন। অথবা দিস ইজ মাই বিলিফ, যে কোনো হতে পারে, যে আমি এতদূর বিশ্বাস করি, আমি যতটুকু জানি ততটুকুই। সো আমার মতে ম্যারি কানাডিয়ান, কিন্তু আমি নিশ্চিত না।
আমি বলেছি যে টেন্সে পড়বে তার আগেরটা, এটা আমি শর্টকাট বলে দিয়েছি ভাই। নিয়মটা হচ্ছে যে এগুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করা হবে না, দ্যাটস দ্য থিং। সূরা বাকারার একটা বিষয় আছে, এটা কেউ জানেন কিনা জানি না। যখন মানে আমাদের নবী স্রষ্টার কাছে জিজ্ঞাসা করে, এটা হচ্ছে মূলত তাওরাত and জাবুর থেকে আসছে, ইঞ্জিল ইঞ্জিল পর্যন্ত বাইবেলেও আছে। সো প্রথমে বলা হয় একটা গরু নিয়ে আসতে হবে, বাছুর আর কি। তো তারপর বলে যে বাছুরটা কিরকম হবে। তো যত বেশি প্রশ্ন করছে স্রষ্টা আরো ব্যাপারটাকে কঠিন করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে ব্যাপারটা সিম্পলিফাই করেছি, যে যে টেন্সটা হবে তার আগেরটাই লিখলে হবে, কিন্তু নিয়মটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট সিম্পল হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তো আগের টেন্সটা কেন বলে দিয়েছি, যাতে এত কিছু মনে না রাখা লাগে। ঠিক আছে। এই যে রাকিবুল ইসলাম শীট পড়ে আসে নাই, আপনাদের যখন শীট দিব শীট অবশ্যই পড়ে এসে প্রশ্ন করবেন। ওনার প্রশ্নের উত্তর এই সেকেন্ড লাইনেই আছে, দেখছেন? হোয়াট আর ইউ থিঙ্কিং স্যার? ওকে। তো বলা হয়েছে থিঙ্ক মানে যখন বিশ্বাস করা, অথবা থিঙ্ক মানে কি, বিশ্বাস করা আর কি বলেছি, মতামত দেয়া, তখন হচ্ছে থিঙ্ককে কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। বাট থিঙ্ক যখন বিবেচনা করা অর্থ দিবে, দেখেন কত স্লাইড ডিফারেন্স গ্রামারের ভেতরে। থিঙ্ক অর্থ যখন বিবেচনা করা বা সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খ ভেবে দেখা, তখন থিঙ্ককে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যায় মানে সিম্পলেও লেখা যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সোনি বললো যে হোয়াট আর ইউ থিঙ্কিং। এই শীট কোথায় হয়েছে মানে বুঝলাম না, হোয়াটসঅ্যাপে তো পিডিএফ দেওয়া হয়েছে, আপনি কবে ভর্তি হয়েছেন? শীট তো দেয়াই হয়েছে, এটা আবার কি ধরনের প্রশ্ন? হোয়াটএভার। সো দেখেন থিঙ্ক মানে হচ্ছে যখন বিবেচনা করা বা সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভেবে দেখা, তখন থিঙ্ককে কন্টিনিউয়াস ব্যবহার করা সম্ভব। এখন সম্ভব মানে কি, তার মানে সিম্পলেও লেখা যাবে। আর ইউ ক্লিয়ার? মানে আপনি চাইলে এখানে টেনে টুনে এটাকে কন্টিনিউয়াস বানাতে পারেন, বাট নিয়মটা তো সিম্পলে লেখা। ক্লারিফাই করতে পেরেছি বিষয়টা, যে সাধারণ নিয়ম হচ্ছে সিম্পলে লেখা, কিন্তু আপনি চাইলে যদি থিঙ্ক কন্টিনিউয়াস মানে থিঙ্ক যদি কনসিডার বা বিবেচনা করার অর্থে ব্যবহৃত হয়, তখন আপনি এটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবেন। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন, মানে আমি ভেবে দেখছি যে কি হয়েছে। তা আপনি বললেন না তোমার এই বিষয়ে মানে, আমরা এরকম বলি যে তোমার এই বিষয়ে মতামত কি, তাহলে তখন হবে আই থিঙ্ক। বাট যদি বলা হয় তুমি এ বিষয়ে কি ভাবছো, বা তুমি কি ভাবছো এ বিষয়ে, মানে তুমি আসলে কি বিবেচনা করছো, কোন একটা সিদ্ধান্তের ব্যাপারে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তখন আমরা বলি যে আই এম থিঙ্কিং দ্য ম্যাটার, মানে আমি সিদ্ধান্ত নেয়ার আগে বিবেচনা করছি। তার মানে স্লাইড গ্রামাটিক্যাল ডিফারেন্স দিলেই মিনিং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইট। দেখেন, এখন প্রথম জন মনে করবে যে আমি যেহেতু বলেছি কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়, সুতরাং এটাই কারেক্ট। না, দুইটাই কিন্তু কারেক্ট। আমি বলেছি যে সাধারণ নিয়ম হচ্ছে সিম্পল, কিন্তু আপনি চাইলে এটা কন্টিনিউয়াস করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, মানে আপনার যদি মনে হয়। সো দেখেন, নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং আপ হার জব। এই থিঙ্কিং মানে হচ্ছে কনসিডার করা, সে বিবেচনা করছে, সে ভেবে দেখছে জবটা সে ছেড়ে দিবে। মানে কোনো কিছু করার আগে সিদ্ধান্ত নেয়া, এই অর্থে আমরা থিঙ্ককে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, করতে পারি। এটাই হচ্ছে ব্যাপার, মানে ইংরেজিতে ব্যবহার করে। সো দেখেন দুইটাই কিন্তু কারেক্ট। দেখেন নিকি থিঙ্কস অফ গিভিং আপ হার জব, মানে এটাও কারেক্ট। তার মানে এই অর্থে যদি আপনি কন্টিনিউয়াস করেন তাহলে কোনো ভুল হবে না, আবার না করলেও ভুল হবে না। ইন্টারেস্টিং না বিষয়টা, যে আপনি সাধারণ নিয়ম মেনে চললে অসুবিধা নাই, আবার যদি আপনার মনে হয় না আপনি কন্টিনিউয়াস করবেনই, তাও কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথম যে নিয়মটা বলা হয়েছে, যে থিঙ্ক মানে যদি বিলিভ করা অথবা অপিনিয়ন দেওয়া হয়, কোনোভাবেই কন্টিনিউয়াস করা যাবে না, করলে বাক্য ভুল হয়ে যাবে। দেখেন আমরা কত মাইনর ডিটেইলও শিখছি, মাইনিউট ডিটেল বলি যেটা আমরা, ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেন্স।
গিভিং আপ কেন হলো? হ্যাঁ, মতামত দেওয়ার বিবেচনা করা কাছাকাছি জিনিস না রে বাবা, বাংলা তো জানতে হবে। আমি আপনার প্রপোজাল বিবেচনা করছি আর আমি আপনার প্রপোজালের উপর মতামত দিচ্ছি, দুটাকে এক নাকি? ধরুন আমি আপনাকে একটা প্রপোজাল দিয়েছি, তখন আপনি কি করবেন? আমি বিষয়টা বিবেচনা করে দেখবো যে কি করা যায়, তাই না? এরকম বলে অনেকেই। আর আমার মতে কোনো কিছু করা, আমি বলেছি যে ভাষা কন্টেক্সচুয়ালি মিনিং ডিফার করে। সো আমি কনটেক্সটটা এখানে দেখাচ্ছি যে আসলে কোন কনটেক্সটে ব্যবহৃত হচ্ছে। কোনো টেন্সের সেটা এরকম কনটেক্সট নাই। দ্যাটস হাউ এই জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখতে হবে যে আপনি যখন বই পড়বেন বা কোথাও ইংরেজি বলবেন, লেখা দেখবেন, দেখবেন যে গ্রামার বইয়ে লেখা আছে থিঙ্ক কন্টিনিউয়াস হবে না, কিন্তু বইয়ে দেখলেন থিঙ্ক কন্টিনিউয়াস আছে। তার মানে গ্রামার বইয়ে সাধারণ যে অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে মিনিংটা অন্য কিছু। এটা ক্লাস 2 এর বই না ভাই, অনুবাদ করে দেওয়া থাকার দরকার কি? আমি তো মুখে বলেই দিচ্ছি কোনটার মিনিং কি। যেখানে মিনিং এর দরকার আছে সেখানে আমি মিনিং দিয়ে দিয়েছি। ইউর লার্নিং ইংলিশ নট বাংলা ব্রো। সো আমরা সাধারণত সি, হিয়ার, টেস্টের সাথে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। তার মানে আমরা এগুলোর সাথে কন্টিনিউয়াস ব্যবহার করি না। সো ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়ার, আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি, সি এর ব্যাপারে, স্মেল, হিয়ার, দেখেন, লুক, ফিল ইত্যাদি ব্যাপারে। এবার ধরেন কোনো একটা মেয়েকে, লুক এবং ফিল এই দুইটা ভার্ব ভালো করে দেখবেন। একটু আগে আমরা দেখলাম পালস দেখা অর্থে আমরা ফিল ব্যবহার করি, অনুভব করা অর্থে। এখানে একটু ভালো করে ফোকাস করবেন। আমরা আজকে মিনিং এর মধ্যে যে ডিফারেন্স ঘটে, আমি বলেছি প্রথম দিনে আমরা টেন্সের খুব বেসিক ব্যাপারে আলাপ করেছি, আজকে আমরা অ্যাডভান্স ব্যাপারে আলাপ করছি। কারণ পরীক্ষাতে ওই বেসিক জিনিস নিয়ে কোশ্চেন কখনোই আসবে না যদি পরীক্ষার কথা চিন্তা করেন। আর ইংরেজির কথা চিন্তা করেন তাহলে ওগুলো এখন আর কোনো কাজেই দিবে না। ইটস অল অ্যাবাউট ইন ওদের একাডেমিতে ক্লাস 1-এ পড়ানো হয়, আমরা যেগুলো 6, 7, 8, 9-এ পড়ি, হোয়াট এভার। সো কোনো ব্যক্তি এই মুহূর্তে কেমন লাগছে বা দেখাচ্ছে বা অনুভব করছে বোঝাতে আমরা লুক বা ফিলকে কন্টিনিউয়াসে ব্যবহার করি, ব্যবহার করতে পারি। আবারও বলছি, ব্যবহার করতে পারি, তার মানে প্রেজেন্ট সিম্পলে লিখলে কোনো অসুবিধা নাই। প্রথম নিয়মটা হচ্ছে এই ভার্বগুলোকে কি করতে হবে? সবসময় প্রেজেন্ট সিম্পলেই লিখতে হবে, এটাই নিয়ম। কিন্তু আপনি চাইলে কিছু কিছু জায়গায় কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবেন। আমরা সেই জায়গাটা আলাপ করছি যে কোন কোন জায়গায় আমরা কন্টিনিউয়াস করতে পারবো চাইলে। অনেকে বিষয়টা ভুল বোঝে, মানে অনেকে মনে করে যে এটা কন্টিনিউয়াসই করতে হবে। না, মানে আপনি আইদার সিম্পলে লিখতে পারবেন, আর যদি একটু বেশি মাতব্বার হন তাহলে কন্টিনিউয়াসে করলেন, অসুবিধা নাই। বলা হচ্ছে ধরেন আপনার হচ্ছে একজন মেয়েকে প্রতিদিন সুন্দর লাগে, মানে তাকে দেখলেই সুন্দর লাগে। এটা হচ্ছে একটা কমন ব্যাপার, মানে তার প্রতিদিনের ঘটনা। কিন্তু ধরেন হঠাৎ করে কোনো বুনো রাসেল, আওলা ঝাওলা চুল, সে খুব ইয়া করে আসছে কি, পার্লারে গিয়া, জেন্টস পার্লারে গিয়া খুব সেজে গুজে চলে আসছে, তাকে বললেন আরে আজকে তো তোকে সেই সুন্দর লাগছে। তার মানে হচ্ছে প্রতিদিন কিন্তু সুন্দর লাগে না, রাইট? ফেসবুকে একটা ইয়া ভাইরাল হয়েছে, মাঝে মাঝে দেখি, যে এখন আমাকে কেমন লাগছে, তো মেয়ের ছেলে বলল যে না আজ তো তোমাকে বেশি সুন্দর লাগতেছে, তার মানে মেয়ে বলতেছে তার মানে এতদিন আমাকে সুন্দর লাগতো না, ব্রেকআপ। সো লাইক দ্যাট। তো কারোর আচরণের যদি বা কারোর ফিলিংস এর যদি সাডেন চেঞ্জ ঘটে, ধরুন আপনি ক্লাসে গিয়েছেন, যাওয়ার পরে আপনি তো সুস্থ মানুষ গিয়েছেন, হঠাৎ করে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে বা আপনার জ্বর 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 অনুভব হচ্ছে, ফেভারিশ যেটা, জ্বর আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা কিন্তু আপনার সাডেন চেঞ্জ। আর ক্লিয়ার? তো এরকম সাডেন চেঞ্জ ইন ফিলিং আর লুকিং বুঝাইতে ফিল এবং লুক ভার্বটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, করা হয়। তার মানে এখানে মিনিং এর ডিফারেন্স। সো দেখেন, ইউ আর লুকিং ওয়েল টুডে, এর মানে হচ্ছে এতদিন তোমাকে সুন্দর লাগে না, আজকে বেশ সুন্দর লাগছে। আর যদি বলি ইউ লুক ওয়েল টুডে, ইট মিনস ইউ লুক ওয়েল টুডে মানে হচ্ছে তোমাকে এমনিতেই সুন্দর লাগে, আজকেও সুন্দর লাগছে। আর ইউ ক্লিয়ার? এই যে অনুবাদ করে দিয়েছি যেখানে অনুবাদ প্রয়োজন, একজন খুঁজছিল, অনুবাদ দেয়া আছে যেখানে প্রয়োজন আছে। সো আই এম এ স্টুডেন্ট, এরও যদি অনুবাদ করা লাগে আই এম ডাইং ব্রো, আই উইল ডাই। সো ইউ লুক টুডে, ইউ লুক ওয়েল টুডে অ্যান্ড ইউ আর লুকিং ওয়েল টুডে। আর ইউ ক্লিয়ার?
তাহলে সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার অর সাডেন চেঞ্জ ইন ফিলিং অর লুকিং বুঝাইতে সবসময় কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। তোমার এখন কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং নাও, আর হাউ ডু ইউ ফিল নাও। এখানে বলা হয়েছে যে সিম্পলে করলে কিন্তু ভুল নাই। অনেকে কনফিউজড হয়ে যাবে যে স্যার তো দুটোই বলতেছে দেখতেছে। বলেছি যে কোথায় কন্টিনিউয়াস করা যাওয়া সম্ভব আর কি, মানে ইংরেজরা কন্টিনিউয়াসও করে আর কি দরকার হলে। সো আপনি দুইটাই করতে পারবেন, সাধারণ নিয়ম মেনে চলবেন অথবা এই বিশেষ নিয়ম অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি সাধারণ অর্থে বোঝায়, সাধারণ মানে কি, এই যে অ্যাজ ইউজুয়াল আপনার কেমন লাগে এই অর্থ বোঝায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কখনোই কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না। যেমন আমার প্রতিদিন খুব মাথা ব্যথা করে, সো এটা হচ্ছে রেগুলার হ্যাবিট। এখানে আমরা বুঝবো কি করে সাডেন চেঞ্জ হচ্ছে? শব্দটার ভেতরে দেখেন এখানে কি দেয়া আছে, নাও। অপশন এখানে দুটাই থাকবে। যে টিচার প্রশ্ন করে সে কি জানে না অপশন কোনটা হবে? এরকম কোনো সুযোগ নাই। অপশনে কখনোই দুটো আনসার থাকে এমন প্রশ্ন এখন আর করা হয় না, এক এক যুগে করা হতো। ঠিক আছে, অপশনে যদি দুটো অপশন থাকে তাহলে বুঝবেন যে একটা আনসার হবে, দুইটা হওয়ার কোনো সুযোগ নেই। আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পড়ার মধ্যে কি তো আপনার ভার্ব অফ পারসেপশন আছে? পড়া ভার্বটা কি ভার্ব অফ পারসেপশন যেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে আপনার? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই করতে হবে। আমি 1 ঘন্টা ধরে পাখি দেখছি, আপনার ভার্বটা কি ভাই? সি। ইংরেজি নিয়ম অনুসারে সি ভার্বটা কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। এই জন্য আমরা একটা বিশেষ নিয়ম ইস্তেমাল করেছি, মানে নতুন একটা পদ্ধতি বের করেছি। তাহলে তো সি ভার্বটা ব্যবহার করা লাগবেই আমার। তাহলে আমরা অন্য একটা ওয়েতে আমরা করেছি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। কিন্তু যেখানে রিড ভার্বটা, রিড কি পারসেপশন ভার্ব নাকি? কথা বলে না কেন, ঘুমায় গেছে নাকি এটা প্রশ্ন করে? রিড ভার্বটা কি ভার্ব অফ পারসেপশন, পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব? এখানে এই তালিকায় আছে এটা? দেখাই যাচ্ছে এখানে। তো রিড ভার্বের কোশ্চেন কেন আসবে? আমরা ভার্ব অফ পারসেপশন নিয়ে কথা বলছি, যে এই ভার্বগুলো একটু নিয়মের ব্যতিক্রম আর কি। বাকিগুলো তো যা আছে তাই নিয়মেই চলবে। এরা হচ্ছে স্পেশাল, আমি বলেছি এরা হচ্ছে ধনী আর কি, এরা কোটিপতি অথবা এরা নেতা। এই জন্য এদের জন্য আলাদা সিস্টেম আর কি। সো দেখেন, সি ভার্বকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি ইন এ ডিফারেন্ট সেন্স। সি অর্থ যদি দেখা করা বা মিট করা বোঝায় তাহলে সি কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। আমি এত সময় আমরা বলেছি সি ভার্ব অর্থ দেখা, আর দেখা আর দেখা করা এক নাকি? না, সি মানে যদি মিট হয় আর কি, মিট বা ভিজিট। আমি নেতা হলে তখন আর পড়াবো না, অসুবিধা নাই। একজন বলে আপনি নেতা হতে যাচ্ছেন, আমি অলরেডি এমনিতে স্পেশাল প্রিভিলেজ সবসময় পাই, আর নিয়ে নেতা হওয়ার দরকার নাই তো, মাস্টারি কোটাই পাচ্ছি, অসুবিধা নেই। না, আমার জেলে নিয়ে গেলে আপনারা যাবেন না দেখতে? আশ্চর্য ঘটনা। হ্যাঁ, তো অনেক স্টুডেন্ট পড়িয়েছে, অনেকেই আছে ঢাকা ভার্সিটিতে, প্রায় অনেক স্টুডেন্ট আছে। তাহলে সি ভার্বটা যদি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, আবারও বলছি যে অনেকেই বুঝবে না জেনারেল সেন্স আর বিশেষ সেন্স কি রে ভাই। মানে তার যে অর্থ ওই অর্থের বাইরে যদি অন্য অর্থে ব্যবহৃত হয় তাহলে এটা স্পেশাল কেস আর কি। তো সি মানে যদি মিট হয় তাহলে সি ভার্বকে আমরা কি করতে পারি? কন্টিনিউয়াস করতে পারি। যেমন আই এম সিং হিম টুমরো, তার মানে হচ্ছে আমি কালকে তার সাথে দেখা করবো। আরেকটা মিনিং দেয়া আছে আই এম সিং এন্ড সিং। আরেক জায়গায় বলা হচ্ছে সি ভার্ব যদি কখনো, দেখেন সি ভার্বের দুইটা বিশেষ মিনিং আছে, একটা হচ্ছে সি মানে দেখা করা, আর একটা সি মানে বোঝা। সি এর দুইটা বিশেষ মিনিং বেশি ব্যবহৃত হয়, একটা হচ্ছে মিট আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এখন আমি যেহেতু একটু আগেই বললাম সি যদি স্পেশাল ইউজেস হয় তাহলে কন্টিনিউয়াস হবে। দেখছেন, আমি যতই জেনারেল কথা বলবো ততই বেশি ভুল বেশি হবে। একদম স্পেসিফিক কথা বলতে হবে। যেমন সি মানে যদি মিট হয় তাহলে কন্টিনিউয়াস হবে।
কিন্তু সি মানে যদি বোঝা হয়, বোঝা মানে কোন বোঝা? মাথার বোঝা না, কিন্তু সি মানে যদি আন্ডারস্ট্যান্ড হয়, তাহলে সি কে আবার কন্টিনিউয়াস করা যাবে না, কারণ আন্ডারস্ট্যান্ড কেও তো কন্টিনিউয়াস করা যায় না, তাই না? যেমন মিট ভার্বটাকে কন্টিনিউয়াস করা যায়, এই জন্য সি সিং হয়েছে, মানে সি এখানে মিট অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সি যদি আন্ডারস্ট্যান্ড অর্থে ব্যবহৃত হয় তাহলে কন্টিনিউয়াস করা সম্ভব না। যেমন আমরা বলি না আই সি, মানে বুঝছি তুমি কি বোঝাতে চাও, ও আই সি। এই বাক্য দেখেছেন না বিভিন্ন জায়গায়, প্রচুর ইংরেজরা ব্যবহার করে। তো আই সি মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, আমি দেখি এরকম না কিন্তু। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? এন্ড দ্য সেকেন্ড ওয়ান ভেরি ইন্টারেস্টিং। আপনারা কখনো বিং ভার্ব দেখেছেন? আই মিন প্যাসিভ ভয়েসে ছাড়া অ্যাক্টিভে বিং ভার্ব দেখেছেন? যে আই এম বিং স্টুডেন্ট, এরকম ভার্ব দেখেছেন কখনো? অনেকে নাকি দেখছে। নেপাল চাকমা এক অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা নিয়ে আমি তো সেদিন লেকচার দিলাম রে ভাই, ভাষার তো কোনো স্পেসিফিক মিনিং নাই, এক এক কনটেক্সটে মিনিং সে বদলাইতে থাকবে। ঠিক আছে, এখন আমার তো কিছু করার নাই। তাই না? সেদিন 2 ঘন্টা লেকচার দিতে এটাই বুঝলাম যে ভাষা একটা মিস্টিরিয়াস বিষয়। আর একটা শব্দ বানাইলেই হইতো, তাই না? সিকে কেন ব্যবহার করা লাগবে? আপনারা ডিকশনারিতে পড়ছেন টু বি, বিং, হ্যাঁ এগুলো তো থাকে কোথায়? প্যাসিভ ভয়েসে থাকে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কি? অ্যাম বিং, ইজ বিং, আর বিং। কিন্তু এই ভার্বগুলোকে আমরা নর্মালি কখনোই অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হতে দেখি না। ঠিক আছে, কিন্তু আমি বলেছি যে মানুষের সাধারণ আচরণ তো বোঝেন, খুবই স্পেশাল গ্রামার এগুলো আর কি, ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন ইংলিশ। ধরেন কোনো বন্ধু আপনার, আমার একটা বন্ধু ছিল, সে একটু হারকিপটা আর কি। তো প্রতিদিন স্কুলে সে 2 টাকা করে নিয়ে আসতো, 2 টাকা করে নিয়ে এসে 2 টাকারই খাবার খাইতো, না 1 টাকার খাবার খাইতো আর 1 টাকা সেভিংস করতো। তো 1 টাকার কি খাবার পাওয়া যেত তখন আমি নিজেও জানি না, হয়তো চকলেট বা এই টাইপের কিছু পাওয়া যেত। তো এরকম এরা হচ্ছে জেনুইন হারকিপটা। কিন্তু ধরেন আপনার কোনো বন্ধু সব সময় হচ্ছে খুব উদার, জেনারাস, সে কোনো বিষয়ে মাইন্ড করে না, কিন্তু হঠাৎ করে দেখলো তার গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঘুরতেছেন, সেটা রিয়াক্ট করলো। হ্যাঁ, মুত্তাকিলুর রহমান এটাই, পাতার মিনিং ডিফারেন্স করতেছে কোথায়। তো এই জন্য জ্যাক দেরিদা বলছে যে ভাষার আদতে কন্টেক্সট ছাড়া কোনো মিনিং নাই, অর্থাৎ কোনো শব্দেরই আসলে পৃথিবীতে কোনো অর্থ নেই। ওই শব্দটা কোনো জায়গায় যখন ব্যবহৃত হয় তখনই ডিটারমিন করা যায় যে শব্দটার অর্থ কি হবে। তো এইসব বললে তো ডিকশনারি বাতিল হয়ে যাবে, লোকে মাইর দিবে। তো যারা হারকে ধরেন জেনারেস মানুষ, তাকে হচ্ছে এরকম দেখলো, দেখার পরে সে হঠাৎ করে সেলফিশ আচরণ করলো। একজন নেপাল চাকমা বলে সবকিছু জিএফ সেন্ট্রিক কেন ভাই? তো পৃথিবীটাই তো নারী সেন্ট্রিক। আপনি যে এত কষ্ট করতেছেন, এই যে পড়ালেখা করতেছেন, কিসের জন্য করতেছেন আমাকে একটু জানান তো। বিয়ে করবেন বলে? এত সহজ নয় পৃথিবী, এত সাধু সেজে লাভ নাই তো। একটা সুন্দর বউ পাওয়ার জন্য এই রাতেও এই কষ্ট করে পড়া লাগতেছে। দেখেন, তাহলে একজন মানুষের একটা জেনারেল আচরণ থাকে, একটা বিহেভিয়ার প্যাটার্ন থাকে। কোনো ব্যক্তি যদি তার এই বিহেভিয়ারাল প্যাটার্ন হঠাৎ করে পরিবর্তন করে, কোনো ব্যক্তি যদি তার বিহেভিয়ারাল প্যাটার্ন হঠাৎ করে পরিবর্তন করে, তাহলে আমরা এই যে অ্যাম্বিং, ইসবিং, আরবিং ব্যবহার করি। দেখেন, আচরণের আকস্মিক পরিবর্তন বোঝাতে। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি ইজ বিং সো সেলফিশ, হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট। তার মানে হচ্ছে যে সে নর্মালি সেলফিশ না, কিন্তু হঠাৎ করে আজকে সে এমন করছে। হয় না কেন, আমরা বন্ধু বান্ধব এরকম হঠাৎ করে আচরণের একটা পরিবর্তন দেখা দেয়, একটু রেগে যায় যে তুই এমন কেন করছিস। না, এখানে অনেক ছেলে আছে যারা মেসেজ রাতে দিবে, তুমি এমন কেন করছো, কি হয়েছে বাবু। ঠিক আছে, এই যে এমন কেন করছো, এটা হচ্ছে আচরণের আকস্মিক পরিবর্তন। আর ক্লিয়ার? সো দিস ইজ বিং, এম বিং ব্যবহার করা হয় তখন অ্যাক্টিভ সেন্সে। এটা কিন্তু খুব একটা জটিল গ্রামার। তো ধরেন মেয়ে তো খুব ভাবসাব নিয়ে ঘোরে, তো বেশিরভাগ এখন
ছেলে বললেই ভালো হতো, মেয়েদের বিপক্ষে কিছু বললে ভোট কমে যাবে। তো ধরেন ছেলে খুব কেয়ারলেস, বড় দার্শনিক, কোনো কিছু গোনে না, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে রাস্তা খুব পিচ্ছিল রাস্তা থাকে না, উদ্যানে ঢুকতেছে তো ওখানে রাস্তা হচ্ছে পিচ্ছিল, তো মেয়ে বলতেছে যে দ্য পাথ ইজ আইসি, ডোন্ট স্লিপ। ঠিক আছে, তো ছেলে বলতেছে ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল। তার মানে হচ্ছে যে ওই ছেলে নর্মালি কেয়ারলেস, খুব একটা কবি কবি ভাব, কোনো কিছু গোনে না। কিন্তু এখানে কবি কবি ভাব দেখালেই তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তারপর নর্মালি সে কেয়ারফুল না, বাট নাও হি ইজ বিং কেয়ারফুল, আই এম বিং ভেরি কেয়ারফুল। তার মানে আচরণের যদি আকস্মিক পরিবর্তন বুঝায়, কোনো অবস্থার আকস্মিক পরিবর্তন, তাহলে কি করব আমরা? অ্যাম বিং, ইজ বিং, আর বিং দিয়ে ভার্বটা ব্যবহার করব। বুঝাতে পেরেছি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গ্রামার। আই মিন ইফ ইউ ইউজ ইট, বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। না, এটা ব্যবহার না করলে ওই মিনিংটা আসবে না বাবু। তখন মনে হবে, আমি নিচে দেখাচ্ছি, কম্পারিজন করে দিয়েছি, শীট না পড়লে এমনই হবে। হি নেভার থিংস অ্যাবাউট আদার পিপল, হি ইজ ভেরি সেলফিশ। তো এটা হচ্ছে নর্মাল। এখন আপনি যদি বিং না ব্যবহার করেন, তার মানে বুঝাবে যে সে জন্ম থেকেই সেলফিশ, মানে নর্মালি সে সেলফিশই। কিন্তু ধরেন লোকটা খুব জেনারেস, কিন্তু আজকে তার সেলফিশ হওয়ার মতো আচরণ করছে সে, তখন আমরা বলবো হি ইজ বিং সেলফিশ। ইট মিনস যে নর্মালি হি ইজ নট সেলফিশ। ব্যবহার না করলে অর্থের মিনিং পরিবর্তন ঘটবে। আপনি যদি পরিবর্তন করতে ইচ্ছা হয়, তাহলে আমার কি করার আছে? আর ইউ ক্লিয়ার? তাহলে হি নেভার থিংস অ্যাবাউট আদার পিপল, হি ইজ ভেরি সেলফিশ, দিস ইজ নর্মাল, তাই না? হি ইজ সেলফিশ। এই তানভীর, তুমি যারা নতুন ভর্তি হয়েছে শীট দিস নাই? ওখানে হচ্ছে পেজে তো বলে দিছি যে আমাকে হেল্পলাইনে নক দিতে, এখন আমাকে কি হোয়াটসঅ্যাপে নক দেয় নাই? যে কজন নক দিয়েছে সবারই দিয়ে দিছি। আশ্চর্য কথা, পড়ানোর মধ্যে যদি এতবার প্রশ্ন আসে একটা, আমি নিজেই তো ভুলে যাই কি বলছিলাম। সো আই ডোন্ট লাইক টু টেক রিস্কস, আই এম এ ভেরি কেয়ারফুল পার্সন। দেখেন, তাহলে হচ্ছে আই এম ভেরি কেয়ারফুল পার্সন এর মানে হচ্ছে সে নর্মালি কেয়ারফুল। তাহলে আই এম ভেরি কেয়ারফুল মানে কি? আমি জেনারেলি কেয়ারফুল। আই এম বিং ভেরি কেয়ারফুল মানে আমি জেনারেলি কেয়ারফুল না, বাট তোমার জন্য আজ থেকে আমি কেয়ারফুল হলাম। তো আই এম বিং সিরিয়াস, এরকম বলে না? এই কথা শুনেছেন অনেকে, আই এম বিং সিরিয়াস মানে এত সময় সিরিয়াস ছিলাম না, বাট নাও আই এম বিং সিরিয়াস। সো দিস ইজ এ চেঞ্জ ইন সাডেন বিহেভিয়ার, দিস সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার। ঠিক আছে? আবার বিহেভিয়ার কথাটা মনে রাখেন, প্রত্যেকটা কিন্তু আমি বলেছি যে স্পেসিফিক রুল। অ্যাম বিং, ইজ বিং, আর বিং শুধুমাত্র আচরণের আকস্মিক পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়, অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো ধরেন আপনি হঠাৎ বললেন আই এম বিং ইল, এরকম ব্যবহার করা যাবে না। মানে শুধুমাত্র আচরণের আকস্মিক পরিবর্তন বোঝাতেই অ্যাম বিং, ইজ বিং, আর বিং ব্যবহৃত হয়। এটা স্পোকেন গ্রামারে অনেক বেশি ব্যবহৃত হয়। আপনি যদি ইংলিশ মুভি টুভি দেখে থাকেন, তাহলে ওখানে থাকবে। এই কারণে আমি দিয়েছি। অনেকেই বলে যে গ্রামার আমরা রিলেট করতে পারি না বাস্তবের সাথে, এই জন্য এখানে বাস্তবিক গ্রামারও দেওয়া হয়েছে। মানে যে গ্রামার আপনি আসলে চোখে দেখবেন বিভিন্ন পত্রিকায়, বই, ইন্টারভিউয়ে। এই জন্য আমি এই নিয়মগুলো ওই জায়গা থেকে আমি সংগ্রহ করে দিয়েছি, যাতে করে এগুলো পড়ার সময় আপনারা রিলেট করতে পারেন যে দেয়ার ইজ এ গ্রামার দেয়ার, রাইট? ইয়া। সো সিম্পল প্রেজেন্ট সাধারণত নিয়মিত বা অভ্যাসগত কাজ নির্দেশ করতে ব্যবহৃত হয়, সেটা তো আপনারা জানেনই। তাও বললাম, এগুলো স্পেসিফিক ইউজার্স, আই মিন এগুলো কোথায় ব্যবহার করা হয় ইন ইংলিশ। আবার মনে রাখতে হবে যে দেয়ার ইজ এ কনটেক্সট, মানে কোনো, এই যে স্যাম ইজ ইল, এটা তো আসলে ডিকন্টেক্সচুয়ালাইজড বাক্য, তাই না? একটা ছোট্ট বাক্য। কিন্তু যখন আমরা বাক্যগুলো ব্যবহার করি, তখন আমরা শুধু বাক্যই ব্যবহার করি না, টানা বাক্য ব্যবহার করি। সো প্রত্যেকটা জিনিসকে আমাদের চিন্তা করে দেখতে হবে কন্টেক্সচুয়ালি, যখন আমরা ইংরেজি বলবো, লিখবো, তখন। আর পরীক্ষার ক্ষেত্রে তো শর্টকাটই, এই যে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, এইসব আমাদের দেখতে হয় তখন। বা এভরিডে আছে, সুতরাং সিম্পল টেন্স হবে, তাই না? এগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্ন। আর বাস্তবিক ব্যবহার করতে গেলে তখন আপনার কনটেক্সট আসবে, তখন আপনাকে বুঝতে হবে যে কিভাবে এটা কাজ করছে। আর যদি ইংরেজি শেখার ইচ্ছে না থাকে, ইউর ওয়েলকাম, তখন আপনারা যেটা করবেন শুধু এইটুকু মুখস্থ রাখবেন। যারা শুধুমাত্র পরীক্ষা দিবেন, তারা এই যে এই টুডে, নাও এ ডেজ, অফেন, অলওয়েজ, এইগুলো মুখস্থ রাখলেই পরীক্ষা পার। এক টেন্সে 1 ঘন্টা চলে গেল।
সো এখানে বাকিগুলো দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি যেগুলো নর্মাল কথাবার্তা, তোমার কি ক্লান্ত লাগছে, এটা ইংরেজি কি হবে বলেন, আপনি বলেন। আপনারা ট্রান্সলেট করেন, তোমার কি ক্লান্ত লাগছে, সবাই ট্রাই করেন দেখি। হ্যাঁ, দুইটাই হবে। ডু ইউ ফিল টায়ার্ড অর আর ইউ ফিলিং টায়ার্ড? কারণ কি, আমরা বলেছি এই মোমেন্টে তুমি কি ফিল করছো। হ্যাঁ, ওখানে নাও থাকতে হবে এমন তো না, মানে নাও তো আপনার সামনে উপস্থিত। ওকে, আপনি যাকে প্রশ্ন করছেন সে আপনার সামনে উপস্থিত না, তার মানে আপনি ওই মোমেন্টে তার কেমন লাগছে এটা ফিল চেয়েছেন। সো দুই ভাবেই করা যাবে। কিন্তু আমি সবসময় টায়ার্ড ফিল করি, তখন ইংরেজি কি হবে? আই অলওয়েজ ফিল টায়ার্ড। আর ক্লিয়ার? মানে যদি ইউজুয়াল হয়, কিন্তু কোন একটা পার্টিকুলার মোমেন্টের কথা যদি চিন্তা করেন তাহলে ইয়া। ঠিক আছে, আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে আমরা ফিরবো। আজকে সবই সিরিয়াস ক্লাস হবে, সো একটু লেন্থি টাইম লাগবে আমাদের, কারণ আপনারা জানেনই একটা টেন্সই তাই এই অবস্থা। বাকিগুলোতে অনেক 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 কিছু শেখার আছে। হ্যাঁ বাবা, আর আই ফিল টায়ার্ড এটা কারেক্ট কেন হবে না? আপনি কারেক্ট ইনকারেক্টের প্রশ্ন ব্যবহার করবেন না কোথাও, বলবেন এটা ব্যবহার করা যায় কিনা। ইংরেজিতে কারেক্ট এন্ড ইনকারেক্ট বলে কিছু নাই। সো আই এম ফিলিং টায়ার্ড এটা তো ইনকারেক্ট না, বাট আপনার কাছে প্রশ্ন হলে এটা কারেক্ট না ইনকারেক্ট এরকম না, দুইটাই ব্যবহার করা হয় ইংরেজিতে। ভাষায় কারেক্ট ইনকারেক্ট বলে কিছু আছে নাকি? এখন যেমন আমি একটা প্রশ্ন বলি যে আমি বলতেছি তুমি এটা করো না, বলেন তো বলতেছি শব্দটা কারেক্ট নাকি ইনকারেক্ট? না, এটা তো ভাষায় নাই। কোত্থেকে পাইলেন আপনি? এই যে কোত্থেকে বললাম আমি, এটাও তো ইনকারেক্ট, এটা তো প্রমিত না। হয় আমি বলছি বলতে হবে, না না হলে আমি বলিতেছি বলতে হবে। বলতেছি বলে কিছু নাই। কিন্তু আমার ভিডিওতে দেখবেন যে আমি বলি বলতেছি, তাহলে আমি কি ভুল বললাম? না। এটাও বাংলা ভাষাতে প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নয়। ইংরেজিতে এরকম আছে, অনেকগুলো ইংরেজিতে অনেকগুলো ব্যবহৃত হয়, কিন্তু স্ট্যান্ডার্ড গুলো আমরা আলোচনা করবো যে এইভাবে ব্যবহৃত হয় কিনা। আর ইউ ক্লিয়ার? সো ভাষার ক্ষেত্রে কারেক্ট ইনকারেক্ট বলে কোনো কোশ্চেন আসতে পারে না। বলতেছি আর ইনকারেক্ট বলে তো হবে না। বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড নয়, মানে প্রমিত রূপের মধ্যে নেই, এই আর কি। তবু আমি নিজে ব্যবহার করি, আমি প্রচুর ব্যবহার করি বলতেছি শব্দটা। বা আমি লেকচার দিলেও আমি বলতেছি ব্যবহার করি, যদিও আমি জানি এটা বলছি হবে। এটা অনেকগুলো কারণ আছে, তো সেটা নিয়ে পরে কখন আলাপ হবে যে কেন আমরা ডায়ালেক্ট ব্যবহার করি যখন আমরা পাবলিক স্পিকিং করি, দো উই আর হ্যাবিচুয়েটেড টু দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আমি নিজেও স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি বাংলাতে। আপনারা যদি আমার কথাটা কোথাও শুনে থাকেন সিরিয়াস ডায়ালগে, তাহলে বুঝবেন যে আমি স্ট্যান্ডার্ড বাংলা ব্যবহার করছি সবসময়। ঠিক আছে, আমরা ব্রেকের পরে ফিরছি। সো আজকে কিন্তু ক্লাস মিস করবেন না। ক্লাস যেদিনই মিস করবেন পরের দিন আফসোস হবে যে ডিরেক্ট থাকলে ভালো হতো। যারা রেকর্ডে করছে ক্লাস বুঝবে তারা। সো দেন আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স আছে। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে সাধারণত বাংলা ক্রিয়ার শেষে এগুলো থাকে, তেসি, তেসো, তেসেন। এবং ইংরেজিতে থাকে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, ডে বাই ডে অ্যান্ড রিপিটেডলি। এগুলো হচ্ছে আমরা প্রথম দিনে যে চারটা নিয়ম শিখিয়েছি সেই চারটা নিয়মেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, ইউনো। আমি কিন্তু চারটা নিয়ম আলাদা করে শিখিয়েছি, তাই না? সো ওইটা হচ্ছে যে আমরা ইনিশিয়াল স্টেজে যখন ট্রান্সলেশন করব দেন ওইটা অ্যাপ্লাই করব। কিন্তু আমরা যখন অলরেডি ট্রান্সলেশন পারবো তখন আমাদের আর কোনো গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যবহার করা যাবে না। দেন আমরা ইংরেজির যে সেন্স আছে, আই মিন কন্টেক্সচুয়াল সেন্স, সেইখানে আমরা গ্রামারটা ব্যবহার করব। অর্থাৎ আরেকটু আপার লেভেলে, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি। হ্যাঁ, লোকে ইন্টারমিডিয়েট মানে ইন্টার বোঝে আর কি। ল্যাঙ্গুয়েজের তিনটা লেভেল আছে, একটা হচ্ছে এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স। সো যারা আপার লেভেলে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে দে আর অ্যাডভান্স,
শুধু কাজ করে না, তারা ইউজ করে, তারা অ্যাডভান্স। এবং যারা আমরা মোটামুটি 7.5 ব্যান্ডের মধ্যে, সবই হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট অফ দ্য ল্যাঙ্গুয়েজ আর কি। অনেকে ইন্টারমিডিয়েট থেকে বই কিনতে চায় না, যে বইয়ে লেখা আছে ইন্টারমিডিয়েট, আমি তো পড়ি অনার্সে। সো নট লাইক দ্যাট। সো বর্তমানে চলছে এমন কোনো কাজ বুঝাতে আমরা সাধারণত প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করি। যেমন জন ইজ ইটিং ডিনার নাও, দিস ইজ ফ্রম ক্লিফ স্টোফেল। সো ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ফিউচার টাইমকেও ডিটারমিন করতে পারি। সেটা একটু পরে আমরা দেখবো যে কিভাবে এটা দেখা করা যায় আর কি, ফিউচার টাইমকে আইডেন্টিফাই করা যায়। সো দেখেন, পৃথিবীর কোনো কিছু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এইটা পত্রিকাতে পাবেন আপনারা। ডেইলিস্টটা যদি পড়েন বা অন্য কোনো পত্রিকা, এটা রেগুলার থাকে। কোনো কিছু ধীর পরিবর্তন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন পৃথিবী ধীরে ধীরে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সো এটা হচ্ছে ধীর পরিবর্তন আর কি। ধীরে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোতেও আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি চেঞ্জ বোঝাতে আর কি। সো ইজ ইউর ইংলিশ গেটিং বেটার, মানে কোনো ধরনের পরিবর্তন বোঝাতে আমরা, কি পরিবর্তন, ধীর পরিবর্তন যেটা একবারেই করা যায় না, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। বাট এই ভেরি ফাস্ট লেখা আছে, তারপরেও কি ইনক্রিজিং এক রাতে কি বেড়ে যায় নাকি? এটা স্লোলি, ধীরে ধীরে বাড়তে থাকে। সো এট ফার্স্ট আই ডিডন্ট লাইক মাই জব, বাট আই এম স্টার্টিং টু এনজয় ইট নাও। মানে এটা ধীরে ধীরে আসলে পরিবর্তনটা হয়েছে। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড দেয়ার কামস, নর্মালি অলওয়েজ থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করি আমাদের শিটে দেয়া আছে। আমি কিছু এক্সেপশনাল নিয়ম এখানে দিয়ে রেখেছি। সেই, হ্যাঁ, যারা এই নামটাও এখনো চেঞ্জ করে নাই, 1EF এগুলো কি, আপনারা স্ক্রিনে হাত দিয়ে সোয়াইপ করলে লেখা বড় হয়ে যাবে, নিজে টান দিয়ে বড় করতে পারবেন। যদি আমি নিজে বড় করে দিয়েছি, বাট আপনারা নিজেরাও বড় করতে পারবেন। স্ক্রিনে হাত দিয়ে টান দিবেন, সোয়াইপ করা বলে এটা। 2 আঙুল দিয়ে টান দিলে এটা স্পেস বাড়তে থাকবে আর কি, যেভাবে আমরা জুম করি আর কি। আপনার যেভাবে ইচ্ছা জুম করতে পারবেন, সবার জন্য জুম অ্যাভেল করা আছে। সো দেখেন, নর্মালি আমরা অলওয়েজ কোথায় ব্যবহার করি? প্রেজেন্ট সিম্পল টেন্সে, ওই লিস্টে দেয়া আছে অলওয়েজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, কিন্তু অলওয়েজ মাঝে মাঝে কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যায়। এখানেও সেই একই ব্যাপার। কোনো কিছু যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, মানে আকস্মিক ভাবে, ধরেন আপনি হচ্ছে যে, হয় না আমরা মাঝে মাঝে বাসা থেকে নিচে নামি, 3 তলা বেয়ে বেয়ে নিচে নেমে দেখলাম যে চাবিটা নিয়ে আসি নাই। তো চাবি আনার পরে নিচে নেমে দেখি যে মানি ব্যাগ নিয়ে আসি নাই। এরকম ঘটনা ঘটে না আমাদের মাঝে মাঝে? অনেকেরই ঘটে। সো নর্মালি একবার ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু একদিনে যদি আমাদের 6 বার 7 বার এরকম হয়, তাহলে নিজেই বিরক্ত হয়ে যায়। আমার সাথে এরকম হলে আমি আর বাইরে যাই না, আমি বাসায় গিয়ে ঘুমাই থাকি, যে ঠিক আছে আজকে আর এত এনার্জি লস করে লাভ নাই, ঘুম দেই, পৃথিবী উল্টে যাক। সো এইটাতে আমরা নর্মালি অলওয়েজ ব্যবহার করে থাকি ইন এ সেন্স অফ প্রেজেন্ট সিম্পল টেন্স। কিন্তু কোনো ঘটনা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তাহলে আমরা অলওয়েজ এর সাথে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা কিন্তু ঘটনা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া, মোর দ্যান নর্মাল। কোনো কিছু যদি অ্যাবনর্মালি ঘটে, তাহলে আমরা অলওয়েজ প্লাস কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা কিন্তু এক্সেপশনাল রুল, আবারও বলছি, এটা মিনিং চেঞ্জ করবে। আই অলওয়েজ ডু সামথিং মানে আমি সবসময় এটা করি। দেখেন, আই অলওয়েজ ডু সামথিং মানে আমি সবসময় করি। আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই কার মানে আমি সবসময় গাড়িতে করে এই কাজে যাই। বাট আই এম অলওয়েজ ডুইং সামথিং, ইট মিনস যে আমি স্বাভাবিকের চেয়ে কোনো কাজ বেশি বার করি। ঠিক আছে? যেমন অনেকেই আছে শুধু স্যাকা খাইতেই থাকে, যাই করে স্যাকা খায়, প্রতিদিন কান্নাকাটি করে। একটু আগেই একজন আমার ফোন দিল এটা নিয়ে। যাই হোক, এটা বললে আবার অনেকে কষ্ট পাবে। আই হ্যাভ লস্ট মাই কিজ এগেইন, আই এম অলওয়েজ লুজিং দেম। তার মানে আজকেও আমি আমার চাবি হারিয়ে ফেলেছি, আমি সবসময় হারাই এটা। মানে ইট ইজ মোর দ্যান ইউজুয়াল, রাইট? এখানে 2-1 বার চাবি হারানোর ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু বারবার হারিয়ে বসে থাকি, এর উপর তো প্রকাশ পায়। তাহলে আমরা বলি না যে ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান করিও না, ভাল লাগে না। ঠিক আছে? সো এটা হচ্ছে মোর দ্যান ইউজুয়াল। সাধারণের চেয়ে বেশি বার কোনো কাজ যদি করা হয়, তাহলে তখন অলওয়েজ ব্যবহার করতে হবে। তো আমি যদি বলতে পারি শি, একটা হচ্ছে শি অলওয়েজ কমপ্লেইনস,
মানে সে প্রতিদিন কমপ্লেন করে, কিন্তু একদিন ধরেন একজন ব্যক্তি আপনার 15 বার কমপ্লেন করলো কোন একটা বিষয়ে, তাহলে এটা কি সাধারণ ঘটনা নাকি সাধারণের বাইরে, মানে মোর দেন ইউজুয়াল, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? হ্যাঁ, তো কোনো কাজ যদি অস্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা অলওয়েজের সাথে কন্টিনিউয়াস ব্যবহার করি। তাহলে সোয়ান ইজ নেভার স্যাটিসফাইড, হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। তো সোহান হচ্ছে কখনোই সন্তুষ্ট হয় না, সবসময় অভিযোগ করতেই থাকে। আমরা এরকম বলি না যে সবসময় অভিযোগ করতেই আছে, আই মিন সবসময় ঘ্যান ঘ্যান করে আর কি আমাদের ল্যাঙ্গুয়েজে। তার মানে হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। তাহলে কোনো কিছু যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে আমরা অলওয়েজের সাথে কি ব্যবহার করব? হ্যাঁ, তো দেখেন না আপনারা হচ্ছে বাড়িতে যদি ছুটিতে বাড়ি যান তো সারাদিন ফোন নিয়ে চাপাচাপি করলে আম্মা কি বলে? যদি সারাদিনই ফোন দেখো সেরকম বলে না, যে সারাটা দিন ফোন নিয়ে পড়ে আস। এটা আপনারা কমনলি সবাই শুনেছেন। সো এই যে মোর মোর দ্যান ইউজুয়াল, এক্ষেত্রে আমরা তখন অলওয়েজের সাথে কন্টিনিউয়াস ব্যবহার করব। আর ইউ ক্লিয়ার? মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোন, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু ডু? সারাটা দিন তুমি ফোনের দিকেই তাকিয়ে থাকো, তোমার কি আর কোনো কাজ নাই? এটা আমি আরো ইজি বাংলাতে অনুবাদ করেছি। আমি সারাটা দিন না লিখে সারাদিন লিখলে বেটার হতো, বাট সারাটা দিন দিয়েছি যাতে আপনার কাছে ইজি মনে হয়, মানে কন্টেক্সটটা বুঝতে সুবিধা হয়। সারাদিন তাকিয়ে থাকাটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, আমরা বারবার ফোন দেখতে পারি সেটা বিভিন্ন কাজের কারণে। তাহলে আমরা কোনো কাজ যদি স্বাভাবিকের চেয়ে বেশি বার করি তাহলে কি হবে? অলওয়েজ প্লাস কন্টিনিউয়াস। আজকের পরে একটা শিক্ষা আপনাদের থাকবে, আমি যখন কোনো শিট দিব, যখনই দিব শিটটা অবশ্যই পড়ে ফেলতে হবে, কারণ আমি পরের ক্লাসে ওই শিট দিয়ে আবার পড়ানো শুরু করবো। সো কোনো কোনো শিট আমি আগে দিব, কোনোটা পরে দিব, যখন যেটা দরকার। যেটা আমি আগে দিচ্ছি, বলেছি আমি টেন্স পড়াবো, তো অনেকে শিট পড়ে আসে না, তো মাথার উপর দিয়ে যাইতেই পারে। প্রিপারেশন না থাকলে আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন না। সিম্পল পাস্ট টেন্স, বাংলা ক্রিয়া শেষে ল লাম লেন ততাম তেম থাকবে, ঠিক আছে? এটা আমি কালকে পড়িয়েছি। ইংরেজিতে কি থাকে? ইয়েস্টারডে, লাস্ট ডে, নাইট, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, উইক, মান্থ। এখানে অবলিক দেওয়া আছে, এর মানে কি লাস্ট ডে, লাস্ট নাইট এরকম আর কি, মানে লাস্টের সাথে যে কোনো কিছু থাকতে পারে। এগো, লং সিন্স, দ্য ফার্স্ট ডে, ফার্স্ট মান্থ, ফার্স্ট ইয়ার। দোজ ডেজ, ইয়ার্স, ওয়ান্স, অ্যাট লাস্ট, প্রিভিয়াস ডে। আর পাস্ট ইয়ার্স ইন নাম্বার। পাস্ট ইয়ার্স ইন নাম্বার মানে কি? চলে যাওয়া বছরগুলো। হ্যাঁ, বাংলা লিখলে বলে হয় ভালো হতো আপনাদের জন্য। বিগত সালগুলি, যেমন এগুলো থাকলে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। এটার স্ট্রাকচার তো আপনারা জানেনই, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস বাকি অংশ, ভার্ব প্লাস পার্টিসিপল প্লাস বাকি অংশ, ঠিক আছে? সো নর্মালি আমি গতদিন একটা জিনিস বলে দিয়েছিলাম যে আহ, দুটি যদি পাস্ট সিম্পল টেন্সের কাজ একসাথে থাকে, দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ একসাথে থাকলে যে কাজটি আগে হয়, যে কাজটি আগে হয় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এমন যদি কোনো বাক্য থাকে, যদি এমন কোনো বাক্য যদি থাকে যেখানে দুটি কাজের বেশি কাজ আছে, মাথা খাড়াইতে হবে কিন্তু, কারণ আমি অনেক ডিপ লেভেলে কথা বলতেছি, একটু বুঝতে হবে। বলেছিলাম যে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হয়, যথেষ্ট স্লো বলছি, দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হয়, তাহলে সেটি কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স, রাইট। কিন্তু ধরেন একটা বাক্যের ভেতরে কাজ আছে 4টা, 5টা, 6টা, 7টা, এবং 7টা কাজই অতীতকালের কাজ, তখন আমরা কি করব? কেউ তো জটিল প্রশ্ন করে না ক্লাসে, আমি করলাম। ধরেন তাহলে 2 এর অধিক কাজ আছে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি 2 এর অধিক কাজ থাকে তাহলে, না, তাহলে সবগুলো বাক্যই পাস্ট সিম্পল টেন্স হবে, তখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। সবগুলোই আমরা পাস্ট সিম্পলে লিখবো এবং ক্রমান্বয়ে লিখবো, মানে যেটা আগে হয়েছে সেটা আগে, যেটা তারপরে হয়েছে তারপরে, এরকম ভাবে। দেখেন আমি এক্সাম্পলটা এখানে দিয়েছি। ধরেন একজন চোর আর কি, দ্য বার্গলার কেম ইন থ্রু দ্য ফ্রন্ট ডোর, মানে চোর আর কি ঢুকলো, কেম ইন থ্রু দ্য ফ্রন্ট ডোর, picked up the woman's handbag, emptied it out, and stole her purse. অনেকেই আবার ছেলেদের মধ্যে অনেকেই আছে যারা হ্যান্ডব্যাগ এন্ড পার্সের ডিফারেন্স বোঝে না। মেয়েদের একটা বড় ব্যাগ থাকে, ওটার ভিতরে ছোট ব্যাগ থাকে যেটাতে টাকা পয়সা রাখে আর কি, দ্যাটস দ্য পার্স, ঠিক আছে? আর বাকিটা হ্যান্ডব্যাগ আর কি। ইয়েস আবির ব্রো, সেটা আমি বললাম।
যদি দুইটা একসাথে থাকে পাস সিম্পল টেন্স, তার মধ্যে কোনটা আগে হয়েছে সেটা বোঝানোর জন্য পাস পারফেক্ট টেন্স দরকার। বাট একই সাথে যদি ওয়ালেট কাঁধে থাকে, পার্স একটা ব্যাগ আর কি, লাইক এ ব্যাগ বাট ছোট ব্যাগ আর কি। আর ওয়ালেট কি ভাই? এটা গুগলে সার্চ দিন ওয়ালেট কি। আমাদের মতো গরিবদের আবার কষ্ট দিলেন ওয়ালেটের কথা মনে করে। দ্য বার্গলার কেম ইন থ্রু দ্য ফ্রন্ট ডোর, পিকড আপ দ্য ওমেন্স হ্যান্ডব্যাগ অ্যান্ড এমটিড ইট আউট। তাহলে বলেছি যে যদি একের অধিক কাজ থাকে, অর্থাৎ দুইটা কাজ থাকে, তার মধ্যে একটা কাজ আগে হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু যদি দুইয়ের অধিক কাজ থাকে, এই কথা আমার কাছে কেউ কখনো জিজ্ঞাসা করে নাই, বাট নিজের একটা দায় আছে এই জন্য তুলে দিয়েছি, যে দুইয়ের অধিক যদি থাকে তাহলে আমরা সবগুলোকেই পাস্ট সিম্পল টেন্সে করব। তবে ধারাবাহিকভাবে করব, মানে যেটা আগে ঘটেছে সেটা আগে লিখবো ভার্ব হিসেবে, তারপর এগুলো পরে, মানে ধাপে ধাপে আমরা লিখবো। দেখেন আগে ঢুকলো সামনের দরজা দিয়ে, তারপর ব্যাগটা নিল, দেন এমটিড ইট আউট এন্ড স্টোল হার পার্স। এবার আপনাদের কাজকে এই যে ব্লাঙ্কসটা আমি দিয়েছি, ফিল ইন দ্য ব্লাঙ্কস, এগুলো কমপ্লিট করা। এবং কোনোটা যদি আপনার ভুল যায় বা ভুল গেছে বলে মনে হয়, তাহলে আপনি কি করবেন, পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। কারণ ক্লাসের শেষে 20 মিনিট সময় থাকবে, সো অনেকেই উল্টাপাল্টা প্রশ্ন করে, মানে কনটেক্সটের বাইরে। আপনারা অবশ্যই যেটা বুঝবেন না অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। আই এম হিয়ার টু আনসার ইউ, রাইট? সো পাস্ট প্রোগ্রেসিভ, এই আবার একটা জটিল টেন্স চলে আসলো। ওটাই থাকে তেসি, তেসো, তেসেন, আর এটার সাথে একটা ল যুক্ত হবে লেন, তেছিল, তেছিলাম, তেছিলে। তো এটার সাথে কি থাকতে পারে? খুব ভালো একটা জিনিস মনে রাখতে হবে। দেন, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্যাট পিরিয়ড, ক্লক টাইম এন্ড পিরিয়ড। একবার একটা মজা হয়েছে আর কি, মানে ইউনিভার্সিটি কোশ্চেন করছে ইয়েস স্টার্ট এ নাইট। আমি কোশ্চেনটা করি, ধরেন at 8 p.m. you started, at 8 p.m. you started, ওকে। ধরেন সি, প্রশ্নটা এরকম, আমরা একটু দেখি। খেয়াল করবেন যে আমরা কোনো জিনিস কিভাবে বাদ দিয়ে চলে যাই এবং সেটাই পরীক্ষাতে হাজির হয়। জাস্ট একটু সেন্স কাটালেই কিন্তু আমরা শিখে যাইতাম। তো ধরেন শি রেড এ বুক yesterday, বানান ঠিক আছে? ভুল করলে বলবেন, আমি মাঝে মাঝে বানান ভুলে যাই, yesterday বানানো ভুলে যাই, একটা কারণ আছে আর কি, শর্ট টার্ম মেমোরি লস। সো শি রেড আ বুক at 8 p.m. yesterday। এখন আপনাদের নিয়ম অনুসারে yesterday থাকলে কি হয় বলেন? yesterday থাকলে আমরা কোন টেন্সে লিখি? কঠিন কিছু না কিন্তু, উত্তর দেন, অসুবিধা নেই। yesterday থাকলে কোন টেন্সে লিখতে হয়? আবার বলে পাস নাকি? এই যেটা পাস বলছে এটা অফলাইনে হলে আমি কান ধরে পুরো ক্লাস দাঁড় করে রাখতাম। পাস বলে কোনো টেন্স আছে নাকি রে ভাই? সবই তো পাস টেন্স, স্পেসিফিক হইতে হবে। হ্যাঁ, পাস সিম্পল। এটা হচ্ছে ধরেন ইউনিভার্সিটি কোশ্চেন, ঢাকা ভার্সিটির কোশ্চেন করছে, তো সবাই এটার উত্তর করছে শি রেড আ বুক। অনেকে ভাবছে যে আরে স্যাররা মানে কনফিউজ করার জন্য দিছে, এস যদি বসাই দিই তাহলে তো ভুল হয়ে যাবে, তাই না? যেহেতু স্টারে আছে, স্যাররা মানে এই জন্য কোশ্চেনটা করছে। বাট একটা মজার বিষয় দেখেন, যদি কোনো সময়ের সাথে ক্লক টাইম উল্লেখ থাকে, অতীত কোনো সময়ের সাথে, ধরেন এখানে আমি একটু লিখে দিই পাস্ট টাইম, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াসে হয়। কারণ দেখেন, আমি যদি 8টার সময় চিন্তা করি, গতকাল রাতের 8টার সময় শুধু চিন্তা করি একটা স্পেসিফিক মোমেন্টে, ধরুন এই লাইন একটা এখানে আছে, এই লাইনে আমরা একটা কাজ করেছি, এটাকে রিয়েল নাম্বার লাইন বলে, তাই না? এখন দেখেন এখানে ফোটা ফোটা জায়গা আছে, তো এইটা হচ্ছে গতকাল রাতে সে বই পড়েছে, তো এখান থেকে পড়ছে ধরেন 7টা থেকে সে অপ্রিয় অভ্র। আপনাকে আমি বলেছি যে ইংরেজিতে এরকম কোনো নিয়ম নাই যে হবে কি হবে না এরকম প্রশ্ন না, বলেছি এইভাবে ব্যবহার করা হয় না, তো আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। নিয়ম দিয়ে টেনে বানানোর কোনো সুযোগ নেই, ইট ইজ নট ম্যাথমেটিক্স, ইট ইজ ল্যাঙ্গুয়েজ। সো ওরা যেভাবে ব্যবহার করে আমরা এইভাবেই পরীক্ষা করতে পারি, আদারওয়াইজ উই ক্যানট ডু এনিথিং এর। কিন্তু স্কুল কলেজে বলা হয় এইভাবে করতে হয়, এভাবে করলে হবে, এরকম কোনো সুযোগ নেই। আই মিন ওরা এইভাবে ব্যবহার করে, আমি বলেছি অনেকগুলো কাজ থাকলে সেগুলো দুইয়ের অধিক হলে আমরা পাস পারফেক্ট টেন্সে যাবো না, তখন অটোমেটিক সিকোয়েন্সে বোঝানো যায় যে এই কাজটা আগে এটা পরে, হোয়াটএভার। যেটা নিয়ে কথা বলছি, যে ধরেন এটা হচ্ছে আমাদের একজন 7টা থেকে 9টা পর্যন্ত বসছে, তাহলে আমি যদি 8টার কথা চিন্তা করি, এই মোমেন্টে কি কাজটা থেমেছিল? এই মোমেন্টটার কথা চিন্তা করেন, এই মোমেন্টটাতে সে কি করছিল? করছিল। তার মানে এটা হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে কোনো কাজ চলমান থাকা। খুব ইন্টারেস্টিং কিন্তু। তার মানে কোনো একটা পিরিয়ডের সাথে যদি সময়ের উল্লেখ থাকে, মনে রাখবেন ওই সময় কাজটা আসলে চলমান ছিল। এটা ওয়াজ রিডিং হবে। তো সবাই ভুল করে আসছে উত্তরটা। এটাই সায়েন্স, এটাই হচ্ছে কোশ্চেন।
দেখে মনে হবে আর ইয়েস্টারডে আছে, এই উত্তরটা বসায়, তাই না? একদম কনফিডেন্টের সাথে আপনি উত্তর দিয়ে আসবেন, কিন্তু কনফিডেন্টের সাথেই ভুলটা হবে। ওকে, সো এখানে আমাদের কয়েকটা নিয়ম রয়েছে যেটা খুব জটিল। একটা হচ্ছে যে এই টাইম ইন্ডিকেটর গুলো থাকলে আমরা ধরে নিব যে এগুলা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য লিখতে হবে। আচ্ছা, বোঝার দরকার নেই, এটা আমরা পরে আলাপ করছি, আমি জাস্ট এখনই মেনশন করেছি। আহ এটা পরে এই উদাহরণগুলো রয়েছে যেটা নিয়ে আমি কথা বললাম আগেই। ধরেন অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটলে পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহৃত হয়। প্রোগ্রাসিভ হয়ে গেছে, দেখছেন? প্রোগ্রেসিভটা কি নাকি? শীটটা পড়ে আসা উচিত ছিল তানভীর হাসান, আপনি কি আজকে ভর্তি হয়েছেন? শীটে যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাকে আবার প্রশ্ন করার তো দরকার নেই। প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াস বাবা একই জিনিস। অনেকে একটু বিরক্ত বোধ করবেন, আমি নিজে বিরক্তি প্রকাশ করছি এর জন্য, কিন্তু এটা আপনাদের দায়িত্ব যে আমি যখন একটা শীট দিব এটা পড়ে আসা, যে আমি কালকে এটা পড়াবো। কালকে বলে দিয়েছি যে আমি শীটটা কিন্তু পড়াবো। স্কুল কলেজে যেহেতু এটা করেন না, এখন আর করবেন কি করে? বাট ইউ মাস্ট ডু ইট। প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াস একই জিনিস। হ্যাঁ, আলাদা নাম আর কি। আমার নাম শামীম না হয়ে করিম হলে যা হয়তো তাই আর কি, একই জিনিস। অতীতে একটি কাজ চলাকালীন সময় যদি আরেকটি কাজ ঘটে তাহলে পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? যে কাজ চলাকালীন সময় কাজটা হয়েছে। ধরেন আমি পড়ছিলাম, পড়ার মধ্যে একজন আসলো, তাহলে কোন কাজটা আগে হয়েছে? হ্যাঁ, রিডিং কাজটা। তো যে কাজটা চলমান ছিল ওটাকে আমরা কি করি? পাস্ট প্রোগ্রেসিভে ব্যবহার করি। নিয়মটা হচ্ছে যে দুইভাবে এই জিনিসটা করা যেতে পারে, একটা হচ্ছে ওয়েন দিয়ে এবং একটা ওয়াইল দিয়ে। একটা জিনিস মনে রাখতে হবে যে অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটে, যদি এরকম হয় তাহলে আমরা ওয়েন ব্যবহার করি। কি ব্যবহার করি? ওয়েন। এবং যে কাজটা চলছিল সেই কাজের ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি বা পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহার করি। তারপরে যে কাজটা হয়েছে সেটার জন্য আমরা ব্যবহার করি পাস্ট সিম্পল টেন্স। তো দেখেন এখানে ব্যবহারটা দেওয়া রয়েছে, ওয়েন মার্থা কেম হোম। ওয়েন মার কেম হোম মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। আবার ভালো করে দেখতে হবে, একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ ঘটা, আর দুটি কাজ একসাথে চলা একই জিনিস না কিন্তু। অনেকে ওয়াইনের জায়গায় ওয়াইল বসাবে, এরকম না। যদি একটি কাজ চলাকালীন সময় আরেকটা কাজ ঘটে, ধরেন আমি এখন পড়াচ্ছি, এর মধ্যে কেউ এসে আমার দরজায় টোকা দিল, তাহলে আমি পড়াচ্ছিলাম, এটা হচ্ছে চলমান কাজ, এবং টোকা যে দিছে এটা হচ্ছে পরের কাজ। অর্থাৎ পরে যেটা হচ্ছে সেটাকে পাস্ট সিম্পল টেন্সে লিখতে হয়। আর ইউ ক্লিয়ার? এবং সাধারণত ওয়েন সবসময় পাস্ট সিম্পল টেন্সের আগে বসে। তো ধরেন আপনি লিখলেন যে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন মার কেম হোম। তো আমাদের ওয়েন ব্যবহার করতে হবে, একটা কাজের ভিতরে একটা কাজ ঘটেছে, কিন্তু ওয়েন কোথায় বসবে? ওয়েন বসবে পাস্ট সিম্পল টেন্সের আগে। ঠিক আছে? ওয়েন বসবে কোথায়? পাস্ট সিম্পল টেন্সের আগে, যেখানেই আমরা ব্যবহার করি। তো আমরা চাইলাম না আমরা পাস্ট সিম্পল টেন্সটা পরে লিখবো, মানে প্রথমে লিখবো না, তাহলে আমরা এখান থেকে কেটে দিয়ে এখানে জুড়ে দিতে পারি। বুঝে গেছে? কিন্তু ওয়েনটা ওর আগে রাখতে হবে, দ্যাটস ইট। কথাটা ক্লিয়ার? এই দুইভাবে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, আপনি যদি চান যে না ওয়েনটা পরে লিখবেন, হ্যাঁ ওয়েন মাঝখানে আমরা ব্যবহার করতে পারি, সো ওয়েনের প্রশ্ন আবারও আসবে আমরা যখন কনজাংশন পড়বো, এখন ওই ডিপে না যায়। বাট আমরা একটি কাজের ভিতরে যদি আরেকটা কাজ অতীতে ঘটে তাহলে আমরা ওয়েন ব্যবহার করি। আর যদি দুইটি কাজ একসাথে ঘটে, ধরেন দুটি কাজ একসাথে চলমান, আপনি মোবাইলও চাপছেন, আপনি পড়ালেখা করছেন, আপনি আমার ক্লাসও করছেন, আমার ফেসবুকে স্ক্রল করছেন। তো দুইটি কাজ কি হচ্ছে? একই সাথে চলছে। প্যারালালি যদি দুইটি কাজ হয় তাহলে আমরা দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তখন আমরা ওয়াইল ব্যবহার করি। তাহলে ওয়েন কখন ব্যবহার করি? যদি একটির ভেতরে আরেকটি ঘটে যায় তাহলে ওয়েন। আর যদি দুটি একসাথে প্যারালালি চলে, একই সমান্তরালে চলে, পড়ালেখা এবং ড্যাশ, তাহলে ওয়াইল ব্যবহৃত হবে। বুঝে গেছে? এই জায়গায় কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন, অনেক জায়গায় দেখবেন এটা আপনার ভুল মনে হয় যে কোনটা কোথায় বসাবো। আবারও বলছি, একটির ভেতরে যদি আরেকটা হয় তাহলে ওয়েন, আর দুটি যদি একই সাথে চলমান থাকে তাহলে কি হবে? ওয়াইল। ফার্স্ট আর সেকেন্ড সেন্টেন্স আমি বুঝি নাই, দুইটা দুই স্টাইলে দেওয়া হয়েছে। আমি বললাম না যে ওয়াইলটাকে প্রথমে রাখা যায় অথবা মাঝেও রাখা যায়, তো দুইটাই দেওয়া হয়েছে। দেখেন, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়াইল জন ওয়াজ রিডিং আ বুক। ওয়াইল জন ওয়াজ রিডিং আ বুক মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। সো এখানে কোনো সমস্যা নেই।
মানে দুই ভাবে লেখা যায়, আমি বলেছি একটা মাঝখানে দিয়ে লিখতে পারেন, একবার শুরু দিয়েও লিখতে পারেন, যেমন আমরা দো অল দো ব্যবহার করতে পারি, তাই না? আমরা মাঝেও ব্যবহার করতে পারি, শুরুতেও ব্যবহার করতে পারি, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এগুলো ব্যবহার করার কিছু নিয়ম আছে, মাঝেও ব্যবহার করা যায়, সামনেও ব্যবহার করা যায়। আবার কিছু কিছু আছে সেগুলোকে আমরা শুধুমাত্র মাঝে ব্যবহার করতে পারি, কিছু আছে যেগুলোকে আমরা শুধু শুরুতেই ব্যবহার করতে পারি। যেমন বাট, বাট আমরা সচরাচর শুরুতে ব্যবহার করি না, আমরা মাঝেই ব্যবহার করি, তাই না? কিন্তু ইফকে আপনি শুরুতে ব্যবহার করতে পারবেন, আবার মাঝেও ব্যবহার করতে পারবেন। সো দ্যাটস দ্য থিং, আসলে শুরুতে ব্যবহার করলে একটা কমা দিতে হয়। দেখেন আমরা শুরুতে ব্যবহার করেছি, এই জন্য একটা কমা দিয়েছি, এইটাই দেয়া আছে। দুইটা স্ট্রাকচার মানে হচ্ছে যে দুইভাবে ব্যবহার করা সম্ভব, দুটোর অর্থই যখন। হ্যাঁ, এই যে এখানে আমি মজা করে দিয়ে দিয়েছি, ওয়াইলের সাথে সবসময় প্রোগ্রেসিভ অংশ ব্যবহৃত হবে এবং ওয়েনের সাথে সবসময় সিম্পল অংশ ব্যবহৃত হবে। ওয়েনের সাথে কখনোই আমরা কন্টিনিউস ব্যবহার করবো না, কিন্তু ইংরেজিতে ব্যবহার করা সেটা সম্ভব, মানে ওয়েনের সাথে কন্টিনিউস ব্যবহার করা যায়, বাট আপনাদের দরকার নাই। সেটা ডায়ালেক্টিক্যাল ইংরেজিতে ব্যবহার করা যায়, ইভেন অনেক ইংরেজি গ্রামার বইয়ে ওয়েনের সাথে কন্টিনিউস আছে, কিন্তু আপনাদের জন্য সেটা দরকার নেই। কেন? সেটা ফর্মাল ইংলিশের জন্য প্রযোজ্য নয়। গ্রামারে থাকলেই মনে করতে হবে যে এটাই যে হবে এমন না, অনেক ব্যাপার স্যাপার আছে। এই যে একটু আগেই বুঝালাম আপনাদের যে অনেক শব্দ আছে যেটা আমিও ব্যবহার করছি কিন্তু সেটা প্রমিত নয়। দেখেন অতীতের একটা নির্দিষ্ট সময়ে কোনো কিছু চলছিল বা ঘটেছিল, এইটা বোঝাতে অতীত সময়বাচক শব্দ, যেমন পেরিয়ড অফ টাইম, মানে অতীতের একটা স্পেসিফিক টাইম, লাইক ইস্টারডে, লাস্ট নাইট, এমন কোনো যদি ইয়ের সাথে একটি নির্ধারিত মুহূর্ত যোগ করা থাকে, কি বলা হয়েছে? স্পেসিফিক মোমেন্ট। একটু ইংরেজি লিখলে মনে হয় ভালো হতো, তাই নাকি? তাহলে ইজি হয়, বাংলা চেয়ে ইংরেজি সহজ বুঝাইতে আর কি। স্পেসিফিক মোমেন্ট যদি যোগ করা থাকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। সো আমরা জানি যে লাস্ট নাইট থাকলে কি ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয় বলেন? কি ব্যবহৃত হয়? পাস্ট সিম্পল টেন্স, রাইট? দেখেন লাস্ট নাইটের সাথে আমরা একটা মোমেন্ট যোগ করে দিয়েছি, at 7 o'clock। যখনই আমরা এই অতীত সময়বাচক শব্দের সাথে একটা স্পেসিফিক মোমেন্ট যোগ করে দিব, তখন কি হবে সেটা? পাস্ট কন্টিনিউয়াস। ইন্টারেস্টিং না? হ্যাঁ, যে যিনি প্রথমে বুঝতে পারেন নাই তারা এবার বলেন বুঝেছেন কিনা। যে পাস্ট টাইমের সাথে যদি ঘড়ির সময় যুক্ত করা হয়, সহজ কথা, পাস্ট সিম্পল বোঝায় এরকম কোন টাইমের সাথে যদি আমরা ক্লক টাইম যোগ করে দিই, আরো ইজি করলাম। শুধু ক্লক টাইম না, আরো অনেক টাইম আছে, বাট পরীক্ষায় যেটা আসে ক্লক টাইমটাই আসে। ঠিক আছে, আমি যদি বলি 2002 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন ওটা কন্টিনিউয়াস টেন্সে হবে। হেঁটেছিলাম বলা যাবে না, কারণ ওই মোমেন্টে ইউ আর অ্যাকচুয়ালি ওয়াকিং, ইউ ওয়ার অ্যাকচুয়ালি ওয়াকিং। এটা প্রচুর ব্যবহৃত হয় ইংলিশ লিটারে। সো ওই জায়গা থেকে আমাদের একটু জানা দরকার, পরীক্ষাতে তো পড়বেই এই ধরনেরই। তাহলে পাস্ট টাইমের সাথে যদি আমাদের ঘড়ির সময় যুক্ত থাকে, আমরা কি ব্যবহার করব? পাস্ট কন্টিনিউয়াস। আমি আবারও বলছি, অনুরোধ করছি, এই শীটের আদ্যপান্ত পড়বেন আপনি। আমার প্রথম ক্লাস আর এই ক্লাসটা বুঝলে ইংরেজির 60% অংশ আপনি নিজেই লিখতে পারবেন। যারা ফ্রি হ্যান্ড রাইটিং বলে দৌড়াদৌড়ি করতেছেন, বাক্য লেখার কিন্তু মূল জায়গাটাই হচ্ছে এই জায়গা। ইফ ইউ নো দ্য টেন্স, ইউ নো এভরিথিং, টেন্স অ্যান্ড ভয়েস। কারণ আপনি পূর্ণ একটা বাক্য লিখতে পারবেন, আর কোথাও ভুল যাওয়ার চান্স নাই, রাইট? বাকিগুলো সিনট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার, কোথায় কোন পার্ট অফ স্পিচ, এগুলো পরের ব্যাপার। বাট মূল একটা সঠিক বাক্য লিখতে গেলে এই একটা জায়গায় আপনাকে কাজ করতে হবে। এই জন্য সব কোর্সে শুরুতেই টেন্স পড়ায়, যদিও কোচিং এ গেলে নাউন দিয়ে শুরু করে। সো হোয়াট ওয়ার ইউ ডুইং এট 1 o'clock দ্যাট আফটারনুন ইয়েস্টারডে? এট 1 o'clock দ্যাট আফটারনুন অর ইয়েস্টারডে। সো গতকাল একটার সময় তুমি কি করছিলে? সো কি করেছিলে হবে না, কি করছিলে হবে, তাই না? করেছিলে বললে তো ব্যাপারটা আলাদা, কারণ ওই ওই সময় কাজটা চলমান ছিল। তাহলে ঘড়ির সময় যদি অতীত সময়ের সাথে যুক্ত থাকে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, দেন আমাদের সবচেয়ে কঠিন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে আসছে, খুবই ইজি একটা ব্যাপার। আহ আমরা পড়ি যে যদি কোনো কাজ ঘটে এবং তার সময়, আজকে মাথায় কাজ করছে না কারণ অনেক বেশি পড়াচ্ছে একদিন, এই জন্য এগুলো এক এক দিন একটা একটা করে পড়ানো উচিত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে কোর্সটা বানাতে হতো 6 মাসের, বাট আপনার তো 1000 টাকা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এটাই রিয়েলিটি। না, এটা তো 1 বছর, মানে 1 বছর একদিনে পড়ানোর জিনিস না আসলে, 6 মাস ধরে টেন্স পড়াতে হয়।
মানে রিয়েলিটিতে আপনি যদি 6-7 কথা হিসেব করেন, দেখেন এই এক জিনিস কত বছর ধরে পড়াচ্ছেন, বাট শেষ হয় নাই। যাই হোক, আপনাকে মূল কনসেপ্ট বুঝলে আপনি একবার পড়লে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি মূল জিনিসটা বুঝছেন কিনা আমি এখন বুঝাচ্ছি, আর ভিডিও তো দেয়াই থাকবে। সো আপনারা কি করবেন, এটা অবশ্যই রিভিশন দিয়ে ফেলবেন ভিডিওটা দেওয়ার পরে। আশা করি এটা আর কখনোই অসুবিধা হবে না। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সব ক্লাস করলে মনে হবে এই কোর্সটা নাউনের হতে হতো। তো বাংলা ক্রিয়া শেষে ইয়াসো, ইয়াসিন, ইনাই, নেই উল্লেখ থাকতে পারে। ইংরেজিতে ইন্ডিকেটর হিসেবে জাস্ট, জাস্ট ফ্রেন্ড না কিন্তু, অনলি জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, জাস্ট নাও, ইয়েট, সোফা। এই সোফা মানে সোফা, সোফার আর কি, সোফা না কিন্তু বসার সোফা। আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এগুলো যদি থাকে তাহলে আমরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা নিয়মের আর কি, যেগুলো আমরা অনুবাদ করবো। যেমন সে কি সেখানে গিয়েছে, এরকম আর কি। তুমি কি খেয়েছো, তো ইয়েছো, আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটার বাইরে যেগুলো আছে, বাইরে মানে কি ইংরেজি যেভাবে ব্যবহার করে সেটা বুঝাতে। অতীতে একাধিকবার ঘটেছে এমন কাজ নির্দেশ করতে, মানে একাধিকবার মানে কি, একের অধিকবার যদি কোনো ঘটনা ঘটে, নর্মালি সবাই সেটা পাস্ট সিম্পল টেন্সে লেখে। যেমন আমি 3বার ঢাকা গিয়েছি, এর ইংরেজি কি হবে? বাংলায় দেখে বোঝা যাচ্ছে যে ইয়েছি আছে, বাট ইংরেজিতে ধরেন আছে এরকম, জাস্ট সি আছে। অনেকে আবার বলবে মুভির সাথে ওয়াচ লিখতে হবে, বললে অসুবিধা নাই, সিও ব্যবহার করা যায়। তো ধরেন সি আছে, হ্যাঁ, 3 টাইমস মানে কি 3বার। সো আপনার মাথায় প্রথমে আসবে 3বার, যেহেতু হচ্ছে অতীতকালের ঘটনা, এটা তাহলে পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে। না, কোনো জিনিস যদি একাধিকবার ঘটে, এরকম লেখা থাকে 1বার, 2বার, 3বার, 4বার, এরকম কথা যদি কোথাও লেখা থাকে, কি লেখা থাকবে? একটু সহজ করে দিই। 2বার, 2বার, 3বার, 4বার। ওকে, এরকম যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এবার কেউ কিছু বলে না, ক্লিয়ার? তাহলে আমি 3বার মুভিটি দেখেছি, ইংরেজি কি হবে? আই হ্যাভ ওয়াচড অর সিন দিস মুভি 3 টাইমস। আমি 2বার ক্যালিফোর্নিয়া গিয়েছি। আই হ্যাভ বিন টু ক্যালিফোর্নিয়া টুয়াইস, থ্রাইস, যেটাই বলেন, 4 টাইমস। সো এরকম। তাহলে একের অধিক বার, যে কোনো বার কিন্তু, প্রথমবারের পর যতবার, ঠিক আছে? এবার দেখেন, শুধু প্রথম মানে আমি 2বার 3বার এরকম লিখেছি এরকম না, প্রথমবারের মতো আপনার জীবনে কোনো কিছু ঘটেছে এরকম বোঝাতেও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যে কোনো বার একই জিনিস কিন্তু এটা, ঠিক আছে? এখানে 2বার লিখেছি বলে অনেকবার বলবে যে, অনেকে বলবে যে তাহলে প্রথমে কি বাদ, প্রথমবার, 2বার মানে দ্বিতীয়বার, তৃতীয়বার, এরকম যদি থাকে একই জিনিস কিন্তু, 1 2 3 আর প্রথম দ্বিতীয় তৃতীয় একই না? অনেকে এটাও বুঝে না। হ্যাঁ, শেষবার, এই শেষবার আমি তোমার ব্যথা হৃদয়ে পেলাম, পাবলো নেরুদা, ঠিক আছে? যে কবিতার নোবেল পেয়েছিল, টু নাইট কবিতার লাস্ট লাইন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই হ্যাভ ফেল্ট ইউর পেইন, যেটাই হোক আর কি। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড, অর ইট ইজ দ্য সেকেন্ড টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড, ইট ইজ দ্য থার্ড টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড, ঠিক আছে? তো আপনার আবার 1বার 2বার লিখছি বলে প্রথমবার দ্বিতীয়বার তো একই জিনিস বাবা, এটা মনে রাখতে হবে। এক আর প্রথম একই তো নাকি? একজন বলে ভাইয়ার কতক্ষণ ক্লাস, কষ্ট হয়ে গেল নাকি? ইট ইজ দ্য ফার্স্ট টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড, তার মানে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এরকম থাকলে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য লিখতে হবে। দেখেন, ডন ইজ হ্যাভিং আ ড্রাইভিং লেসন, ইট ইজ হিজ ফার্স্ট লেসন, ঠিক আছে? ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রিভেন আ কার, তাহলে এটা প্রথমবারের মতো সেটা করেছে। এবং এর উল্টাটা যদি না থাকে, মানে এর উল্টা যদি থাকে নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য কিরকম? এর আগে সে কখনো গাড়ি চালায় নাই, তার মানে কি এবার প্রথম সে চালাচ্ছে। একটু মাথাটা খাটাইতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট সেন্স। আমরা শুধু বইয়ের মধ্যে পৃথিবী খুঁজতেছি, এটা একটা সমস্যা। বাইরে যে একটা জিনিস আছে, এরা আপনার চক্ষু মিলিয়া, ওই যে কি, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, রবীন্দ্রনাথ বলেছে, ওই চক্ষু আর মিলতেছে না। সো রিয়েলিটিতে মানতে হবে। দেখেন, ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রিভেন এ কার, এর মানে হচ্ছে হি হ্যাজন্ট ড্রিভেন এ কার বিফোর, মানে একইভাবে লেখা যায় 3 স্টাইলে, সেটাই বলছে আর কি। এর আগে সে কখনো এই কাজ করে নাই, তার মানে এবার সে করছে, অর্থ একই দাঁড়ায়। তো এরকম যদি থাকে একই অর্থ, যে প্রথমবার কোনো কিছু করেছে এরকম অর্থ যদি কোথাও থাকে, তাও একই ধরনের রুল প্রযোজ্য, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। দেখেন, ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ইটেন সি ফুড ইন মাই লাইফ,
ইলেকশন কমিশনের কম্পিউটার অপারেটরে পড়েছিল। সো দেখেন, ভালো করে খেয়াল করে, যে প্রশ্ন এমন না যে আপনারা মনে করছেন যে আমি পৃথিবীর বাইরে থেকে কিছু শেখাচ্ছি। পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে, যেগুলো আপনাদের গ্রামার বই নাই, আই মিন জব সলিউশনে নাই। জব সলিউশনে কোনগুলো থাকে, যেগুলো আসে। সো আপনাকে প্রিপারেশন নিতে হবে যেগুলো আসতে পারে। তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, আনসার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম লেখা থাকলে তাহলে কি হবে? ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যদি লেখা থাকে, একটু ব্রেন খাটান দেখি। পিপি কি রে ভাই? প্রেজেন্ট পারফেক্ট তো পিপি, পাস পারফেক্ট হবে, রাইট। এই তো বুদ্ধি হয়েছে, ছেলেবেলা সব বড় হয়ে গেছে। বাহ বাহ বাহ। সো সারা হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। তাহলে সেকেন্ড টাইম থাকলে কি হবে? দিস ইজ খেয়াল করেন, আবার ওয়াজ থাকলে আর কাহিনী হতো কিন্তু। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস হ্যাজ হ্যাপেন। ওকে, এবার দেখেন বাকিটুকু পড়ে নেবেন। এখানে যেটা আছে খুবই বেসিক ব্যাপার, সেগুলো আপনারা আগে শিখেছেন। সো অনেক ব্যাপার আছে যেগুলো মানে আপনাদের অলরেডি জানা আছে, খুবই কমন। সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে রাখবো না। যেমন কোনো কাজ হয়েছে, ফল এখনো বর্তমান আছে কিনা, রিসেন্টলি থাকলে কি হবে, এটা তো আমি অলরেডি বলে দিয়েছি। এখন একটা কম্পারিজন আছে, হচ্ছে বিন এন্ড গন। মানাটাকে প্রতিদিন একটা ডিস্টার্বিং সিচুয়েশন ক্রিয়েট করে মেয়েটা, কি অসুবিধা তার? ক্লাসের টাইম কত ব্রো? আপনার কারো ক্লাস ভালো না লাগে, ইউ ক্যান লিভ ইট ব্রো। বাকিদের ডিস্টার্ব করে তো কিছু নাই। সভ্যতা না মানে ক্লাস থেকে শেখা যায় না। মনে হচ্ছে তাকে আমি আটকে বসে রাখছি ক্লাসের মধ্যে, বাবু ক্লাস করো। তো যাই হোক, খুব ডিস্টার্ব হয়ে গেছে ব্যাপারটা। প্রথম 2 দিন এটা আমি সহ্য করছি। অন্য অন্য ক্লাসে আমি কখনো এগুলো ফেস করি না, আপনাদের মতো স্টুডেন্ট। বাট সামহাউ আই এম ডুইং দ্যাট। আল্লাহর কাছে দোয়া করতেছি জেনজি যাতে ভালো হয়ে যায়। সো দেখেন, গন এবং বিনের মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রচুর ব্যবহৃত হয়, তাই না? আপনারা বিভিন্ন সময় খেয়াল করবেন যে গন অ্যান্ড বিন। সো গন মানে হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া অবস্থায় থাকা। যেমন হাজি কাদের বলা হয়? হাজি কাদের বলা হয়? বাংলাদেশে আপনি পৃথিবীর কোথাও দেখছেন আলহাজ লেখা আছে কারণ নামের আগে? সৌদিতে তো সব লোকই আলহাজ অলমোস্ট, তাই না? কোথাও আছে? বা আপনি কোনো মিডল ইস্টের লোকজন দেখছেন যে নামের সাথে ইসলাম আছে, নামের সাথে ইসলাম লিখছে? বা হাসান আমাদের যেভাবে লিখতে হয়, কেন লিখতে হয়? কারণ আমাদের বুঝাইতে হয় যে আমরা মুসলিম, এই জন্য নামের সাথে যোগ করে লিখতে হয়। তো আমেরিকার লোকজন কেউ হাজি লেখে না, আমি দেখি নাই, বা পৃথিবীর অন্য কোথাও দেখি নাই। হাজি মানে যারা হজে যাচ্ছে, ঠিক আছে? আমার নামের আগে ভিপি দিতে হবে, রাইট? ইনশাআল্লাহ। ভিপি হইলে দেখবেন সবটির বাড়ি থেকে ধরে এনে পিটাবো, পড়ানো হইলে। না, আমি এটা বলছি যে এই যে হজে যাচ্ছে যে, সে হচ্ছে হাজি। তো এটা হচ্ছে গো আর কি। আর ক্লিয়ার? মানে কোনো যাওয়া, এই যে কেউ কোথাও আছে বা যাওয়ার পথে আছে, এরকম বোঝালে আমরা গো ব্যবহার করি। তাহলে হাজি কাদের বলা হয়? যারা হজ যাত্রায় আছে। তো যাত্রা থেকে যে ফিরে আসছে সে কি হাজি নাকি? হজ করেছে যে সে হাজি না, যে যাত্রা পথে আছে সেই হাজি। মানে দিস ইজ দ্য থিং। আর ক্লিয়ার? তার মানে সেখানে যাওয়া, ধরেন আপনি ঢাকা যাচ্ছেন, তাহলে আই এম গোয়িং টু ঢাকা। এবার আপনার বাড়ি যে শুনলো যে আপনার স্বামী কোথায় গেছে, তো বললো ঢাকায় গেছে। তার মানে সে এখন কোথায় আছে? ঢাকাতেই আছে। কিন্তু ধরেন আপনি হচ্ছে ঢাকা থেকে বাড়ি গেলেন, 3 দিন ঢাকায় ছিলেন, এখন বাড়ি যাচ্ছেন। তো তখন আপনার এলাকার কোনো লোক শুনলো, বাবা কোথায় গেছিলে? তো আপনি বললেন যে আমি ঢাকায় গিয়েছিলাম। তার মানে কি? যে আপনি ঢাকায় গিয়েছিলেন এবং ফিরে এসেছেন, ফিরে এসে কথা বলছেন। তাহলে কোথাও গিয়ে ফিরে আসা বোঝাতে বিন ব্যবহার করা হয়। আর ক্লিয়ার? এর চেয়ে ভালো এক্সাম্পল এখনো পাচ্ছি না, আপনাদের থাকলে আপনারা দিতে পারেন। তাহলে কোথাও যাওয়ার পথে আছেন বা সেখানে আছেন বর্তমানে, এরকম বুঝালে গো বুঝায়। আর সেখান থেকে গিয়েছেন এবং ফিরে এসেছেন, ফিরে এসে কথা বলছেন, এরকম বুঝালে বিন হয়। তাহলে আমি যদি বলি আই হ্যাভ বিন টু ঢাকা, তার মানে আমি ঢাকা গিয়েছিলাম, গিয়ে ফিরে এসেছি এবং এখন এই বাড়ি যাচ্ছি। ছোট কথায় কত কথা, তাই না? অল্প কথায় বিস্তর আলাপ। কথা ক্লিয়ার? আর বল প্রেজেন্ট হলে গন, আর পাস্ট হলে বিন। কোথায় বলছি আমি সেটা? এরকম কিছু বলছি আমি? আমি বলেছি মিনিং এর ডিফারেন্স। সে ঢাকা গিয়েছে, তাহলে হি হ্যাজ গন টু ঢাকা। আর আমি ঢাকা থেকে ফিরেছি, আই হ্যাভ বিন টু ঢাকা। দুটাই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মিনিং এর ডিফারেন্সটা বলেছি, খেয়াল করেন আবারও। এটা মিনিং এর ডিফারেন্স ক্রিয়েট করবে, এখানে টেন্সের ডিফারেন্স কই ভাই? হি হ্যাজ গন টু ইটালি এন্ড শি হ্যাজ বিন টু ইটালি।
গন টু ইটালি মানে সে ইতালি গিয়েছে, মানে এখন সে কই আছে? ইতালিতে আছে। আর আমি যদি বলি শি হ্যাজ বিন টু ইটালি, তার মানে সে ইতালিতে গিয়েছিল, এখন সে বাড়ি আছে। এই যে লেখা আছে দেখেন, জেমি ইজ ব্যাক হোম নাও, শি হ্যাজ বিন টু ইটালি। জেমস ইজ অন হলিডে, হি হ্যাজ গন টু ইটালি। আই মিন সে হলিডেতে আছে। আর ব্যাক হোম মানে কি? সে অলরেডি বাড়ি আছে, তার মানে সে গিয়ে ফিরে এসেছে। ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট কনটেক্সট, এই জন্য আমি আগের লাইনও দিয়ে রাখছি, যাতে বুঝতে পারেন যে কোন কনটেক্সট এটা তৈরি হচ্ছে। হোয়াট এভার, প্রেজেন্ট প্রোগ্রেসিভ অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস। কি বলেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস একই টেন্স। ধরেন আমি পড়ছি, শেষে কি আছে? আমি পড়িতেছি, আমি সভ্য ভাষা একটু ব্যবহার করি, তাহলে বাচ্চারা কষ্ট পাবে। এতদিন সাধু শিখলাম, আমি পড়িতেছি, আমি হাঁটিতেছি, আমি বকিতেছি নাকি? আমি বক বক করছি। দেখেন, আমি পড়িতেছি, আমি হাঁটিতেছি, আমি বক বক করছি, প্রত্যেকটা কোন টেন্স? প্রতিটা কোন টেন্স বলেন? হ্যাঁ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, এর সাথে যদি সময় যুক্ত করেন তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হবে। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা কি যুক্ত করলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হবে? সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে যদি আমরা টাইম যুক্ত করি, দেখেন ইজি হয়ে গেল ব্যাপারটা, তাই না? একই জিনিস কিন্তু, শুধু সময়। একদম পাস্ট পারফেক্ট টেন্স তো বুঝতে পেরেছিলেন যে কিভাবে তৈরি হচ্ছে, তাই না? জাস্ট দুইটা বসাই দিলাম, এখানে জাস্ট টাইম যুক্ত হবে। টেন্স কিন্তু খুবই ইজি বিষয়, জাস্ট বুঝতে হবে। দেখেন আমি পড়িতেছি, তাহলে আমি 1 ঘন্টা ধরে পড়তেছি, পড়তেছি। আমি সকাল থেকে হাঁটিতেছি, সময়টা যুক্ত করে দিয়েছি জাস্ট, টেন্স কিন্তু একই। তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ইজি ব্যাপার। তো দেখেন আমি উদাহরণ দিয়েছি, সে বাড়িতেই বাস করছে, ইংরেজি হচ্ছে হি ইজ লিভিং ইন দ্য সেম হাউস। সে 20 বছর ধরে এই বাড়িতেই বাস করছে। তাহলে দেখেন আমরা সময়টা যুক্ত করেছি। তাহলে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় যুক্ত করেন, সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ইজি ব্যাপার, এটা নিয়েও নাকি অনেকেই ভয় পায়। কোনো ভয় পাওয়ার কিছু নাই, সিম্পল। যেটা আসলে কন্টিনিউয়াস টেন্সে ছিল, এর সাথে আমরা যা সময় যুক্ত করেছি, যার কারণে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে সময় উল্লেখ করতে হয়? কোনো কাজ কত সময় ধরে চলছিল এরকম বুঝালে, অর্থাৎ সময়ের ব্যাপ্তি বলে যেটাকে, ইজিলি মনে রাখবেন, কত সময় দিয়ে শুরু হচ্ছিল, সরি কত সময় ধরে চলছিল এরকম বুঝালে ফর ব্যবহার করা হয়। আর কখন থেকে শুরু হচ্ছে বুঝালে, অর্থাৎ শুরুর সময় বুঝালে আমরা সিন্স ব্যবহার করি। তাহলে দেখেন, সে কত সময় ধরে বাস করছে? 20 বছর, তাহলে কি হবে? ফর 20 ইয়ার্স। তাহলে কোনো কাজ কত সময় ধরে হচ্ছিল এরকম বুঝালে আমরা ফর ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে। আর কখন থেকে শুরু হয়েছিল এরকম বুঝালে আমরা কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব। ঠিক আছে? যদি আমরা বলি সে 2010 সাল থেকে এই বাড়িতে বাস করতো, এই বাড়িতে বাস করছে, বা এই বাড়িতে আছে, তাহলে কি হবে? একই, হি হ্যাজ বিন লিভিং, হি হ্যাজ বিন লিভ নাকি হিয়ার 20 years। ও সরি 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 সরি, এখানে তো সিন্স, আগে লিখে দিলাম সিন্স 2010। ওকে, বুঝতে পেরেছি। তাহলে ব্যাপারটা কিন্তু একই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু নিয়মটা কিন্তু একই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময়ের উল্লেখ থাকে, বুঝতে হবে যে বেচারা কি হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই থিঙ্ক আমরা আজকে এখানে র্যাপ আপ করি। যদি আজকে আমি এন্ডিং করে দিতাম, বাট বাকিটুকু নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। এর সাথে আমরা মডেলের আলোচনা করব। ঠিক আছে?
কালকে আমরা দুইটা টেন্স নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ফিউচার টেন্স এন্ড মডেল টেন্স। আই মিন মডেল অক্সিলারি ভার্বস এন্ড ফিউচার টেন্স। এন্ড ডোন্ট মিস দ্য ক্লাস। আমরা মডেলের শীটটা একদিন আগে দিয়ে দিব, ক্লাস যেদিন হবে তার আগে দিয়ে দিব। ক্লাস কবে? শুক্রবার। সো শুক্রবার ক্লাস হবে। ওকে, শনিবার, সরি শনিবার, হ্যাঁ। আই থিঙ্ক ক্লাস আমাদের একটু দ্রুত করা উচিত ছিল, তাই না? আমরা সপ্তাহে 3টে ক্লাস নিতে পারতাম। আমরা রুটিনের আগে পরিবর্তন আমি দেখি নাই। মানে আমাদের রাইটিং ব্যাচে সপ্তাহে 3টে ক্লাস হয়, হোয়াট এভার।